যেভাবে আছে সেভাবেই পড়ার চেষ্টা করছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। লিখছেন, পড়ে শোনানোর অনুরোধ রইল। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আশা করি ভালোই আছেন। আমি মামুন আব্দুল্লাহ লিখছি বাগেরহাট ফকিরহাট থেকে। ভূতসমে পাঠানো এটা আমার দ্বিতীয় ইমেল। প্রথমটা হয়তো প্রচারযোগ্য ছিল না, তাই প্রচার হয়নি। কাজের ব্যস্ততার মাঝেও আপনাদের জন্য আমার দ্বিতীয় ঘটনাটি টাইপ করা। আশা করি এই ঘটনাটি আপনার ও শ্রোতাদের ভালো লাগবে। ঘটনাটি 1966 সালের দিকে আমার বাবার সাথে ঘটে। সম্পর্কে যিনি আমার দাদু হন, বাবার চাচার সাথে ঘটে। এইবারের ঘটনাটা আমার বাবার কাছ থেকে শোনা, যদিও ঘটনাটি বড়। আমি যথাসম্ভব ছোট করে গুছিয়ে লেখার চেষ্টা করছি। বেশ আগের কথা, আমার দাদুর নাম ছিল মাকসুদ শেখ। পেশায় তিনি একজন কবিরাজ ছিলেন। যুবক বয়সী, ভীষণ সাহসী, গানও গাইতে পারতেন বেশ। গ্রামের গানের আসর প্রতি বছরই তিনি সেখানে গান গাইতেন। সবুজ গ্রাম, মাঠের শেষ প্রান্তে ছিল দাদুর বাড়ি। একদিন কিছু লোক খুব তাড়াহুড়া করে একটা মেয়েকে দাদুর বাড়িতে নিয়ে আসে চিকিৎসার জন্য। দাদু বাড়িতে ছিলেন না। মেয়েটির আচরণ ছিল অস্বাভাবিক। আশেপাশের লোকজন বাড়িতে জড়ো হয়ে যায় মেয়েটিকে দেখতে। দাদুকে ডাকা হলো। তিনি বাড়ি থেকে লোক সমাগম কমিয়ে দিলেন এবং মেয়েটির চিকিৎসা শুরু করলেন। কিন্তু মেয়েটার সেই বীভৎস আচরণ, মুখ থেকে জিহ্বা এক হাতের মতো বেরিয়ে বারবার মাটি স্পর্শ করছিল, রক্ত লোলুপ দুটো চোখ, নিজের চুল নিজ হাতেই ছেঁড়া, এগুলো যেন দাদুকে একদমই আটকাতে পারছিল না। অবশেষে তিনি পারেন, যেটা ছিল সাময়িক একটা চিকিৎসা মাত্র। মেয়েটিকে তেল পড়া, পানি পড়া ইত্যাদি দিয়ে তার পরিবারকে বলে দেন পরের সপ্তাহে আবার নিয়ে আস। দাদুর দিনগুলো অন্য কয়েকটি দিনের মতোই কাটছিল। হঠাৎ একদিন রাতে তিনি একটা স্বপ্ন দেখেন। স্বপ্নে তার সামনে বীভৎস, কুৎসিত, বিকৃত চেহারার মাঝ বয়সী এক নারী অবয়ব উপস্থিত হয় এবং বলে, আমাকে ওর থেকে আলাদা করিস না, এতে তোর অমঙ্গল হবে। ঘুম ভেঙে যায় দাদুর এবং বিষয়টা সাধারণভাবে নিয়ে উড়িয়ে দেন। ঠিক তার পরদিন রাতে আমার দাদি একটি স্বপ্ন দেখেন, যেখানে একটি বিকৃত নারী অবয়ব উপস্থিত হয়ে আমার দাদিকে বলে যায়, তোর স্বামীকে বলে দিস আমাকে ওর থেকে আলাদা না করতে। সকালে বিষয়টা দাদুর সঙ্গে শেয়ার করে এবং তিনি দাদিকে বলেন, ওটা কোনো ব্যাপার না, ঘুম ভালো হয়নি তোমার, এজন্য এমনটা দেখছো। তিনি দাদিকে কিছু নিয়ম কানুন বলে দেন এবং ঘুমানোর আগে তাকে এগুলো পালন করতে বলে দেন। দিনকাল ভালোই চলছিল। 7 দিন পরে সেই মেয়েটিকে দাদুর কাছে আনা হয়। মেয়েটির অবস্থা বেশ বাজে ছিল। আমার দাদুটা ভালোভাবে বুঝতে পারলেন। তার কবিরাজি দক্ষতার ব্যবহার করে তিনি দেখলেন মেয়েটির সঙ্গে একটা জিন আছে, যেটা ছিল একটা মহিলা জিন। তার পরিবারকে কথাটা জানানো হলে তার দাদুর ওপর চিকিৎসার ভার দেন তারা। টুকটাক এইসব জানতেন দাদু। বেশ কিছু সময় ধরে কবিরাজি চালিয়ে জিনটাকে বিদায় করলেন তিনি। এবং কে জানতো যে বিদায় করা ওই জিনটি আমার দাদুর সংসার জীবন এক সময় কাল হয়ে আসবে। আমার দাদি ছিলেন গর্ভবতী। কোনো একটা কারণে আমার দাদি একদিন রাতে বাইরে আসলেন, হাতে হ্যারিকেনের আবছা আলো। সে আলোয় তিনি উঠোনের পাশে থাকা সজনে গাছের নিচে কিছু একটা দেখতে পেলেন। গোয়ালের গরু টরু হতে পারে ভেবে তিনি একটু কাছে এগিয়ে দেখার চেষ্টা করলেন। কাছে গিয়ে তিনি যা দেখলেন, এর পেছনে কোনো যুক্তি খাটে না। তিনি দেখলেন সজনে গাছের নিচে বসে আছে তার রাতের স্বপ্ন দেখা সেই বীভৎস নারীর অবয়বটি, যার গলায় ছিল লাল লাল গোল ছোপ, রক্তের মতো চোখ। এক দৃষ্টিতে তাকিয়ে আছে দাদির দিকে। এই দৃশ্য দেখে দাদি আর নিজেকে ঠিক রাখতে পারলেন না। চিৎকার দিয়ে জ্ঞান হারান তিনি। জ্ঞান ফিরলে তার সাথে ঘটে যাওয়া সবকিছু তিনি খুলে বলেন। পরদিন দাদু তার বাড়ি বন্ধ করে দেন। এরপর বেশ কিছুদিন তেমন কিছু আর হয়নি। একদিন রাতে দাদি পেটে খুব ব্যথা অনুভব করেন। প্রথমবারের মতন বাচ্চা প্রসব করেন তিনি। দাইমা বাচ্চা হাতে নিয়ে নিজেই অবাক। বাচ্চাটি ছিল মৃত এবং তার গলায় ছিল লাল লাল
ছোপ চোখ দুটো ছিল রক্তের মতো লাল, যেন দাদির সেই রাতে সজনে গাছের নিচে দেখা সেই নারীর অবয়বের একটি মূর্তি। পরিবারের শোকে ছাপ, তাড়াতাড়ি দাফন কার্য শেষ করা হয় বাচ্চাটার। এই মর্মান্তিক ঘটনার পর 2-3 মাস সবকিছু স্বাভাবিক ছিল। একদিন পাশের গ্রামের একটা পালা গানের মঞ্চে ডাক পান দাদু। সময় মতো সেখানে উপস্থিত হন। অনুষ্ঠান শেষ করে মাঝরাতের দিকে বাড়ির উদ্দেশ্যে রওনা করলেন। কে জানত ওই রাতে আশাতীত একটা ভয়ঙ্কর ঘটনা ঘটে যাবে তার সাথে। বাড়ি ফেরার পথ ছিল একটা নদীর রাস্তা ধরে ওই রাতে খেয়া ঘাটে পৌঁছালেন দাদু। একটা মাত্রই ডিঙি ঘাটে ছিল। নদী পার হলেন তিনি। নদীর অদূরে ছিল একটা শ্মশান ঘাট, যেটার সামনে থেকেই বাড়ি আসতে হতো। শ্মশান ঘাট পার হলেন। ঘুটঘুটে অন্ধকার, নিস্তব্ধতা বিরাজ করছিল চারিদিকে। হাতে 3 ব্যাটারির একটা টর্চ নিয়ে এগিয়ে যাচ্ছিলেন। হঠাৎ তিনি নাকে খুব বাজে একটা গন্ধ পেলেন এবং অনুভব করলেন তার পেছনে কেউ একজন আছে। হতে পারে গ্রামের অন্য কেউ, এটা ভেবে টর্চটা ঘুরিয়ে মারেন, কিন্তু কিছুই দেখতে পান না। তার মনের মধ্যে একটা কামড় দিয়ে উঠল। জলদি দোয়া পড়ে নিজের শরীরটা বন্ধ করে নেন এবং আবার বাড়ির পথে যাত্রা শুরু করেন। কিন্তু তার মধ্যে একটা অস্বস্তি কাজ করেই যাচ্ছিল। মাঠের শেষে ছিল কাঁঠালতলার সেই বিরাট বাগান। দিনের বেলা একা সেখানে কেউ যায় না, আর রাতের বেলা ওখান দিয়ে আসা রীতিমতো অসম্ভব। দাদুর চলাচল ছিল ওই রাস্তা দিয়ে, তবুও ওই রাতে ওখান দিয়ে যেতে হবে এটা ভেবে নিজে নিজে একটু ঘাবড়ে যাচ্ছিলেন। কি আর করার, রাত্রি অনেক হয়েছে। অল্প সময়ে বাড়ি যেতে হলে সেই রাস্তাই ধরতে হবে। তাই বেশি কিছু না ভেবে ওই রাস্তা দিয়ে বাড়ির পথে যাত্রা শুরু করলেন। বেশ কিছু দূর এগিয়ে যাবার পর তার নাকে তিনি গন্ধটা পেলেন। গন্ধটা স্বাভাবিক থেকে তীব্রতর হতে লাগলো। তিনি নিজেকে বোঝাতে চাইলেন, না, এটা এমন কিছু না, কিন্তু ভয় তাকে জাপটে ধরেছিল চারিদিক থেকে। পেছন থেকে এবার অদ্ভুত কিছু আওয়াজ তার কানে আসলো। তিনি পেছনে একবারও তাকাননি, তাই টর্চ হাতে সোজা এগিয়ে যান। হঠাৎ তার মনে হলো শুকনো পাতার ওপর দিয়ে কেউ হাঁটলে যেমন মর্মর আওয়াজ হয়, এমন আওয়াজ করে কেউ একজন তার পাশে হাঁটছে। মনের অজান্তে পাশের ভয়ঙ্কর বাগানের দিকে তার টর্চের আলো চলে যায়। টর্চের আলোয় তিনি যা দেখতে পান তা হয়তো সেটাই তার জন্য ওই রাতে অপেক্ষা করছিল। হালকা আলোতে তিনি দেখতে পেলেন পাশের একটা কবরের মাটি ভেঙে কিছু একটা বের হয়ে আসছে। শিয়াল টিয়াল হবে হয়তো, এটা ভেবে নিলেন তিনি, কিন্তু না, ওটা আর কিছুই ছিল না। ওটা ছিল দাদুর স্বপ্নে দেখা সেই বিভৎস নারীর অবয়বটি। দাদু বুঝতে বাকি রইল না আজ খুব খারাপ কিছু ঘটতে চলেছে তার সাথে। হঠাৎ করে লাইটটা হাত থেকে পড়ে বন্ধ হয়ে যায়। ভয় একদম গ্রাস করে ফেলে তাকে। কি করবেন ভেবে পাচ্ছিলেন না। ঘুটঘুটে অন্ধকারের মাঝে নিজেকে অসহায় মনে হলো। এইবার সেই নারী অবয়বটি বলতে থাকলো, তোকে বলেছিলাম আমাকে ওর থেকে আলাদা করিস না। গল্পটি হালকা থেকে প্রখর হতে লাগলো, যেন ওটা কাছে এগিয়ে আসছিল। এবং তাই হলো যেটা দাদু অনুমান করছিলেন। পেছন থেকে জাপটে ধরে দাদুকে অবয়বটি। অনেক চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারছিলেন না। আল্লাহকে বারবার স্মরণ করছিলেন এবং নিজেকে অবয়বের হাত থেকে আলাদা করার চেষ্টা করছিলেন, কিন্তু না, কিছুতেই কিছু হচ্ছিল না। বারবার ওনার পিঠের ওপর চাপ সৃষ্টি করছিল অবয়বটি। এই বুঝি তার দেহ থেকে প্রাণটা বেরিয়ে যায়। নিস্তেজ হয়ে যান তিনি। বাঁচার শেষ চেষ্টা করবেন এটা ভেবে আল্লাহু আকবার বলে জোরে ঝাঁকি দিয়ে নিজেকে ছাড়ানোর চেষ্টা করেন, কিন্তু মুহূর্তের জন্য নিজেকে হালকা মনে হলো। শরীরের ওপর বোঝাটা বোধহয় আর নেই। দৌড় শুরু করলেন তিনি। কোন দিক দিয়ে দৌড়াচ্ছেন জানেন না, কতটা সময় নিয়ে দৌড়াচ্ছেন তাও মনে নেই। মনে আছে জ্ঞান হারানোর আগে উনি সামনে হালকা আলো দেখতে পেয়েছিলেন। পরের দিন নিজেকে নিজের বিছানায় আবিষ্কার করলেন। তার পাশে অনেক লোকজন, তাই তার দিকে সবাই তাকিয়ে আছে। রাতের ঘটনাটা খুলে বললেন তিনি। প্রাণে বাঁচলেও নিজের কোমরের বল হারান তিনি। শরীরের বিভিন্ন স্থানে ক্ষতের সৃষ্টি হয়। পরে এলাকার এক স্বনামধন্য কবিরাজের কাছে দাদুকে নিয়ে গেলে তিনি বলেন, মেয়েটির কাছ থেকে ওই জিনটি আলাদা করার জন্য এত কিছু ঘটেছে। এমনকি আমার দাদির সন্তান নষ্ট হওয়া ওই জিনটি দায়ী। পরের ওই কবিরাজ সেই বিভৎস নারী জিনটিকে আটকান এবং তাকে একটি বোতলে ভরে
ভৈরব নদীর পানিতে ফেলে দেন। এরপর অনেক বছর জীবিত ছিলেন দাদু। জীবনে চলার পথে আর কখনো সোজা হয়ে দাঁড়াতে পারেননি। কোমরের ওপরের অংশ বাঁকা হয়েছিল তার। মাথার নিচের দিকে ঝুঁকে লাঠি ভর করে হাঁটতে হতো তাকে। এরপর তিনি অনেক বছর জীবিত ছিলেন। 4 সন্তানের বাবাও হয়েছিলেন। তার সাথে, তার পরিবারের সাথে এমন আর কখনো হয়নি। এই ছিল ঘটনা। ধন্যবাদ আমার ঘটনাটি পড়ে শোনাবার জন্য। ধন্যবাদ সকল শ্রোতাদের ধৈর্য ধারণ করে ঘটনাটি শোনার জন্য। ভূত FM দীর্ঘজীবী হোক। এরপর তিনি তার নাম এবং ঠিকানা দিয়েছেন। থ্যাংক ইউ ভেরি মাচ। এবং চমৎকার একটা ঘটনা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা চলে যাব আমাদের প্রথম অতিথির কাছে, আফনান ভাইয়ের কাছে। তার কাছ থেকে একটা ঘটনা শুনে আসবো। আশা করছি এই ঘটনাটা আপনাদের ভালো লাগবে। আফনান ভাই, আসসালামু আলাইকুম। আশা করছি ভালো আছেন এবং সবসময় ভালোর দলে আছেন। আলহামদুলিল্লাহ। রাসেল ভাই, ওয়ালাইকুম আসসালাম। আশা করি আপনারাও সবাই ভালো আছেন। চতুর্দিকে যেভাবে ডেঙ্গুর প্রকোপ চলছে, সবার জন্য আসলে দোয়া থাকলো যেন সবাই সুস্থতার সাথে দিন যাপন করতে পারেন। রাসেল ভাই, আজকে যেই ঘটনাটা আমি শেয়ার করব সেটা খুলনার ঘটনা। জি। আমি গত মাসে খুলনা গিয়েছিলাম। তো ওখানে যেহেতু ক্লাস নেওয়ার জন্য বাংলাদেশের বিভিন্ন জায়গায় যেতে হয়, তো খুলনাতে আমাদের রেডিও ফুর্তির কিছু শ্রোতা আছে আর কি। তো গেলেই ওরা আমার সাথে দেখা করে। তার মধ্যে একজন হচ্ছে সৈকত এবং রূপম। আমি রূপমের কাছ থেকে ঘটনাটি শুনেছি এবং রূপমের আত্মীয়ের সাথে ঘটে যাওয়া ঘটনা আর কি। ওকে। তো ঘটনাটির স্থান রাসেল ভাইয়া খুলনার বয়রা বাজার। বয়রা নামক একটা জায়গা আছে, যারা খুলনায় যারা থাকেন তারা সেই জায়গাটা সম্পর্কে পরিচিত অবশ্যই। তো ওই বয়রা বাজার থেকে একটু ভেতরে একটি জমিদার বাড়ি আছে। স্থানীয়রা সেটাকে মল্লিক বাড়ি হিসাবে চেনে। তো ওই বাড়িটার আমি ওখানে যাই নাই, কিন্তু ওইখানে ও যেভাবে বলেছে, রূপম যেভাবে বলেছে সেভাবে আমি বর্ণনা করছি যে ওই বাড়িটার পাশে বিশাল বাগান রয়েছে। একটা সময় সেখানে অনেক কিছু ছিল। তো এই বাগানেও এখন তো খুব শুনশান নীরবতা থাকে। এই বাগান কেন্দ্রিক অসংখ্য ঘটনা রয়েছে আর কি। আর ওই বাড়িটা কেন্দ্রিক আছে রাসেল ভাই, সেই যে ঘটনাটা আমি শেয়ার করবো এখন আর কি। তো যিনি এই রূপমের যাদের সম্পর্কে বলেছেন তাদের আত্মীয় আর কি, ভাই হয় সম্পর্কে। তো প্রথম যার সঙ্গে ঘটনাটা ঘটে, ওনারা 4 ভাই। তো একজনের নাম হচ্ছে মহসিন, যিনি সবচেয়ে বড়। মেজজনের নাম হচ্ছে মাসুম, সে দুজনের নাম হলো মামুন, এবং সবার ছোট যিনি নাম হলো মোহাম্মদ আলী। 4 ভাই ওনারা। তো ফার্স্ট যিনি মহসিন, যার নাম ছিল, ওর বয়স তখন ছিল 27 কিংবা 28 বছর। ঘটনাটি শুরু কিন্তু 1996-97 সালের দিকে। 27 বা 28 বছর ওনার বয়স ছিল। হঠাৎ এমনিতেও তো ওনাদের ওই জমিদার বাড়িতে বিভিন্ন ছোটখাটো সমস্যা দেখে ওনারা অভ্যস্ত ছিলেন। বিশেষ করে ওই বাগানের ওই সাইডটাতে মাঝে মাঝে রাতের বেলা অনেক আলো দেখতেন। ওরা দেখে আসলে ওনারা অভ্যস্ত ছিলেন। কিন্তু নতুন করে কিছু সমস্যার সূত্রপাত ঘটে। যেমন হঠাৎ রাতের বেলা ওনার মনে হতো ছাদের উপরে ওই যে আমরা যখন ওই যে বুলডোজার যেটা চলে রাস্তায়, অনেক সময় ভয়ঙ্কর শব্দ শুনি বুলডোজার চলে, মনে হতো ছাদের উপর দিয়ে বুলডোজার চলছে। জি। এরকম শব্দ হতো এবং খুব ধূপধাপ শব্দ হতো। এই শব্দটা হওয়ার মোটামুটি 10 থেকে 15 মিনিটের মাঝখানে একটা বিরতি থাকতো এবং ওই যিনি বড় ভাই ছিলেন মহসিন ভাইয়ের ঘরের মধ্যে ধপ করে একটা শব্দ হতো। আচ্ছা। তো মনে হলো কেউ হয়তো বা কোনো কাঠের উপরে জোরে একটা শব্দ করেছে, এরকম মনে হতো। তো এটা হওয়ার পরেই উনি খেয়াল করতেন যে ওনার ঘরের মধ্যে একজন মহিলা এই মাথা থেকে ও মাথা হেঁটে পায়চারি করছে আর কি, এরকম হাঁটাহাঁটি করে। উনি যতটুকু দেখতে পান সেটা হচ্ছে মহিলার যে চুল, এটা চুলটা সামনের দিকে নিয়ে আসা। চেহারা দেখা যায় না, অনেক বড় চুল, চেহারাতে ঢাকা থাকে। এইভাবে অনেকক্ষণ হাঁটাহাঁটি করার পর হঠাৎ এই মহিলাটি ওই মহসিন ভাইয়ের একদম মুখের কাছে এসে চলে আসে এবং ওইভাবে অনেকক্ষণ তাকিয়ে থাকে। তো উনি যখনই ভয়ে উনি চোখ খুলতে পারেন না। এবং এই ঘটনাটা প্রথম দিন যখন ঘটে, ওনার তো বুঝতেই পারছেন যে খুব ভয়ঙ্কর অবস্থা হয়ে যায়। উনি পরিবারের সাথে কথা বলেন যে এরকম উনি ঘটনা দেখেছেন। পরিবার থেকে প্রথম দিকে বলে এটা হয়তো বা মনের ভুল হতে পারে, এটা হয়তো বা তুমি দুঃস্বপ্ন দেখেছো, এরকম বলে আর কি। এই তো না রাসেল ভাই, প্রতিদিন এই ঘটনা ঘটতে থাকে।
যখন এই ঘটনা প্রতিদিন ঘটতে থাকলো তখন ওনারা স্থানীয় যত মানে কবিরাজ আছেন যারা এই রিলেটেড ট্রিটমেন্ট গুলো করেন, প্যারানরমাল এক্সপার্ট যারা আছেন তাদেরকে ডেকে নিয়ে এই ট্রিটমেন্ট গুলো করার চেষ্টা করে, কিন্তু ফলাফল আলটিমেটলি জিরো। প্রতিদিন একই ঘটনা ঘটছে। এরকম ঠিক রাতের বেলা মধ্যরাত্রে বা রাত্রের শেষ দিকে আজানের আগে হঠাৎ ধাপ করে একটা শব্দ হয় ঘরের মধ্যে। প্রথম দিকে হলো ছাদে ওই শব্দটা হয়, এর খানিকক্ষণ পরে এই ঘরের মধ্যে ধপ করে শব্দ, তারপর এই যে হাঁটাহাঁটি শুরু হয় এবং হাঁটাহাঁটির এক পর্যায়ে হঠাৎ মুখের সামনে চলে আসে ওই অবয়বটা, অনেকক্ষণ তাকিয়ে থাকে, অনেকক্ষণ একভাবে কোনো নড়াচড়া নেই, মনে হয় যে স্ট্যাচুর মতো, মূর্তির মতো অনেকক্ষণ তাকিয়ে থাকে। তো আসলে এই সমস্যার থেকে সমাধান পাওয়ার দরকার। তখন ওনারা বাবা মা সিদ্ধান্ত নিলেন যে এনাকে মানে মহসিন ভাইকে বিয়ে দিয়ে দিবেন। তো মহসিন ভাইকে বিয়ে দিয়ে দিলেন। তো অদ্ভুত ব্যাপার, রাসেল ভাই বিয়ের পরে ওনার সাথে এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। তো সবাই ধারণা করেছিল যে সমস্যা সলভ হয়ে গেছে, কিন্তু সমস্যার আসলে সূত্রপাত ছিল এখানে। এই ঘটনা যখন মহসিন ভাইয়ের সাথে ঘটনা শেষ হয়ে গেল, তখন ওনার ইমিডিয়েট যিনি ছোট মানে মামুন ভাই, মাসুম ভাইয়ের সাথে ঘটনা ঘটা শুরু। আচ্ছা, ঠিক একই ঘটনা। তো মাসুম ভাই ছিল ভয়ঙ্কর টাইপের ভীতু প্রকৃতির লোক। তো ওনার থেকে বয়স 2-3 বছরের ছোট ছিল, জি, মানে মহসিন ভাই থেকে। তখন এই একই ঘটনা ঘটছে এবং উনি এটা সহ্য করতে পারতেন না। মহসিন ভাই তো তাও কিছুদিন সহ্য করেছিলেন, উনি কিছুতে সহ্য করতে, রাত্রেবেলা খুব চিৎকার চেঁচামেচি করতেন, খুবই মানে ওনার শারীরিক অবস্থাও খুব খারাপ হয়ে গেল, মানে খুবই বাজে অবস্থা। তখন পরিবার থেকে চিন্তা করলেন যে যেহেতু মহসিন ভাইকে বিয়ে দেওয়ার পরে সমস্যাটা হয় নাই, তাহলে ওনাকেও যেহেতু বয়স ওনার থেকে 2-3 বছর কম, সুতরাং বিয়ে দেওয়া যাবে, ও তাকেও বিবাহ দিয়ে দেওয়া হয়। অদ্ভুত ব্যাপার আসলে বিয়ের পরে কিন্তু তার সাথে এই সমস্যাটা আর ঘটে নাই। আচ্ছা, সবাই চিন্তা করছে আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা হয়তো বা সমাধান হলো। কিন্তু রাসেল ভাই এই সমস্যাটা আবার পরে যায় ভর করে তার ঠিক ইমিডিয়েট ছোট যায় মামুন ভাইয়ের সাথে, তার সাথে একই ঘটনা। কিন্তু তারা যেহেতু মোটামুটি সর্বোচ্চ 2 বছরের বা সর্বোচ্চ 3 বছরের ব্যবধান ছিল তাদের বয়সের, তাকেও এই সমস্যা থেকে মানে যেহেতু দেখা গেল দুইজনের একইভাবে সমস্যার সমাধান হয়েছে, তো তাকেও বিয়ে দেওয়া হয় এবং তার সাথেও এই সমস্যাটা থাকে না। আচ্ছা, কিন্তু রাসেল ভাই এই 3 জনের যখন বিয়ে হয়, সবার যে ছোট ভাই তার বয়স ছিল 12 কি 13 বছর, তখন এর সাথে এই ঘটনা ঘটা শুরু করে। এখন স্বাভাবিকভাবে যেই প্রক্রিয়ায় 3 ভাইয়ের সমস্যাটা সমাধান হয়েছে, সেটা ছিল নাবালক ছেলে, তাকে তো বিবাহ দেওয়া যাচ্ছিল না। না, এখন প্রতিনিয়ত তার সাথেই ঘটনা ঘটা শুরু করেছে এবং অন্য 3 ভাইয়ের সাথে যে ঘটনাটা ঘটা শুরু করেছিল এর বেলায় ঘটে তার উল্টাটা। এর কি হয়, যিনি মোহাম্মদ আলী ভাই, যিনি এখনো হয়তো শুনছেন আজকের ঘটনা আর কি, তো উনি প্রথম দিকে যেহেতু বড় 3 ভাইয়ের সাথে ঘটনাটা ঘটছিল, উনি ছোট মানুষ ছিলেন, তো প্রথম দিকে চিন্তা করে ইস আমার সাথে যদি ঘটনাটা ঘটতো, উনি মানে এটা খুব এক্সাইটেড ছিলেন। তো সত্যি যখন ওনার সাথে ঘটনাটা ঘটা শুরু করলো, উনি কিন্তু রাসেল ভাই ভয় পান নাই। আচ্ছা, উনি একদম বিষয়টা স্বাভাবিকভাবে নিয়েছেন এবং শুধু তাই না, উনি রাতের বেলা মানে ওনার ভাষ্য অনুযায়ী উনি রাতের বেলা অপেক্ষা করতেন যে কখন ওই ধপ করে শব্দটা হবে, ঘরের মধ্যে আসবেন এবং হাঁটাহাঁটি করবে এবং তার দিকে তাকিয়ে থাকবে। আচ্ছা, কিন্তু ওই অন্ধকার ঘরে শুধু ডিম লাইট জ্বালানো থাকতো, তো ওই মহিলার চেহারাটা দেখতে পারতো না। এইভাবে কিন্তু রাসেল ভাই বহু বছর কেটে যায় প্রতিদিন। তো তখন যে প্রবলেমটা হয় যে মাসুম ভাই মানে ওই মোহাম্মদ আলী ভাইয়ের সাথে যে ঘটনা ঘটে থাকে, যখন ওনার বিবাহের বয়স হয়ে যায়, কোন পরিবার থেকে বিবাহ দিতে চায়, কিন্তু উনি নিজেই আর বিয়ে করতে চায় না, যে না আমি বিয়ে করবো না, বিয়ে করলে হয়তো বা আমি এই দৃশ্যটা দেখতে পারবো না, এইভাবে প্রতিদিন আমার সাথে দেখা করে আমি এটাই করতে, মানে ওনার সাথে একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গেছে আর কি, এরকম একটা অবস্থা। একদিন রাসেল ভাই মোহাম্মদ আলী ভাই যেটা করে বসেন আর কি, মানে বেশি সাহস মানে দেখাতে গিয়ে যে ঝামেলাটা বাধায় ফেলেন, সেটা হলো ওই প্রতিনিয়ত যখন ওই কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পরে যখন একভাবে এসে তাকিয়ে থাকে, ওই দিন মোহাম্মদ আলী ভাই উনি চিন্তা করেছেন যে এর চেহারা তো আমি এত বছরে দেখলাম না, 10-12 বছর হয়ে গেল, আজ তো আমি চেহারা দেখলাম না, আজকে চেহারাটা আমি দেখবো, এর চেহারাটা কেমন। তখন যখনই ওই মুখটা সামনে নিয়ে এসেছে, আসার সাথে সাথে মোহাম্মদ আলী ভাই কি করেছে, উনি হাতটা বাড়িয়ে খপ করে তার চেহারায় হাত দিয়েছে। আচ্ছা, যে চেহারাটা কেমন, এবং সে কথা বলেছে। একটা বিষয়, এই মহিলা যিনি আসেন ইনি কিন্তু কারোর সাথে কখনো কথা বলে না, কখনো এই 10-12 বছর আসছে কখনো তার সাথে কথা বলেনি। তো উনি খপ করে তার মুখে হাত দিয়ে বসেন
চুলের সামনে তো চুল থাকে, ছবিতে মুখ করে মানে হাত দিয়ে মুখটা চেপে ধরেন আর কি। তো মোহাম্মদ আলী ভাইয়ের ভাষ্য অনুযায়ী উনি যখন মুখটা চেপে ধরেছেন তখন ওনার কাছে মনে হয়েছে যে মানে 100 বছরের উপরে যে বয়স্ক লোকের চামড়া যেভাবে ঝুলে পড়ে, খসখসে হয়ে যায়, ঠিক এবং খুব শক্ত টাইপের একটা চেহারায় উনি হাত দিয়েছেন এরকম মনে হয়েছে। এবং যখন উনি হাত দিয়েছেন নাজেল ভাই, তখনই ওই ছায়ামূর্তিটি অদৃশ্য হয়ে যায়। আচ্ছা। অদৃশ্য হয়ে যাওয়ার পর এরপরে বেশ কিছুদিন ওই বাসায় আর এই ধরনের ঘটনা ঘটে না। কিন্তু মোহাম্মদ আলী ভাই উনি মন থেকে চাইতেন যে সে আবার আসুক, কিন্তু বেশ কিছুদিন যাবত সেটা আর আসে না। পরবর্তীতে আবার আসা শুরু করে, কিন্তু মোহাম্মদ আলী ভাই আর কখনো সাহস করে ওই কাজটা করেন নাই, স্বাভাবিকভাবে আসে। তখন পরিবার থেকে চিন্তা করলো যে একে বিয়ে দিয়ে দেওয়া হোক। যখন উনি পরিণত বয়স হয়েছেন তো তাকেও বিয়ে দেওয়া হয়। কিন্তু আসলে বিয়ের পরে কিন্তু অন্য 3 ভাইয়ের যেভাবে সমস্যাটা হয় নাই, ওনার বেলায় কিন্তু এই সমস্যাটা রয়ে গিয়েছিল অনেকদিন এরকম ছিল। পরবর্তীতে বেশ বিয়ের যখন ওনার বাচ্চা কাচ্চা হয়েছে তারপরে এই সমস্যাটা চলে গেছে। এখন রাসেল ভাই ওই বাসায় যেই ঘটনাটি ঘটে, এখন পর্যন্ত ওই ছায়ামূর্তিকে কেউ দেখে না। এখন পর্যন্ত ওই বাড়িতে আর কোনো পুরুষ লোক ওইভাবে নাই, ওই ছায়ামূর্তিকে কেউ দেখে না। কিন্তু ওই ছাদের উপর ওই শব্দগুলো এবং রাতের বেলা ঘরের মধ্যে ওই ঝপ করে একটা শব্দ, এটা সবাই শোনে এখন পর্যন্ত। এবং কিন্তু এখন পর্যন্ত ওই ছায়ামূর্তিকে মানে কারোর সামনে এখন পর্যন্ত আসে না, কিন্তু ভবিষ্যতে আসবে কিনা এখনো কিন্তু আমরা জানি না। আমার পরিবার থেকে বলছে যে হয়তো ভবিষ্যতে আমাদের পরিবারের আরো কারোর সাথে এই ঘটনাটি ঘটতে পারে। কিন্তু স্টিল নাও বেশ এই ঘটনাটির এন্ডিং হয় রাসেল ভাই 2015 সালে। 96 সাল থেকে শুরু, 2015 সালে ঘটনাটা মানে আপাতত এন্ডিং, হয়তো বা ভবিষ্যতে আবার ঘটতে পারে। আর ওনার বাড়িটা স্পেশালি মানে অত্র অঞ্চলে মল্লিক বাড়ি হিসেবে পরিচিত, এবং ওই জায়গাটা যে ভয়ঙ্কর এটা মোটামুটি সবাই জানেন। আর রূপম ভাই ওনাদেরই আত্মীয়, এবং আত্মীয়ের মাধ্যম দিয়েই ঘটনাটি আজকে সংগ্রহ করেছি। এটা ছিল ভাই ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার প্রথম ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এবং আমি যেটা করব সেটা হচ্ছে আপনার এখন একটু আমাদের যে ফেসবুকে যারা লিখছেন তাদের কিছু লেখা আমি পড়বো, এবং আবিদ হাসান আমাদের সঙ্গে আছেন, অ্যাপ দিয়ে শুনছেন। এমডি রাকিব হাসান আমাদের সঙ্গে আছেন চট্টগ্রাম থেকে, শুনছেন তিনি ভূত এফএম। মিলন মোর্শেদ আমাদের সঙ্গে আছেন, হোসেন মোহাম্মদ আকবর আমাদের সাথে আছেন নোয়াখালী থেকে, সাইয়েদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি মুক্তাদি রিফাত আমাদের সাথে আছে। প্রথম ঘটনা ভালো ছিল। রুবেল ইসলাম রাজশাহী থেকে শুনছেন। তানভীর হোসেন তৌফিক আমাদের সঙ্গে আছেন। HM কাউসার আহমেদ আমাদের সাথে আছেন। MS জেরিন ফারজানা জুই আমাদের সঙ্গে আছেন। সেন্থিয়া আমাদের সাথে আছেন সুমন আহমেদ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। MD পরশ আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। আপন শিকদার, আরিয়ান আমাদের সঙ্গে আছেন। রানিশা তাসনিম আনিকা আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি। এমডি রাকিব হাসান, তানভীর হোসেন আমাদের সাথে আছেন। মুজাহিদ কবির আমাদের সাথে আছেন। রাইসুল ইসলাম আসাদ রনি আমাদের সঙ্গে আছেন। ইমন খান হৃদয় আমাদের সঙ্গে আছেন। অসাধারণ ভয়ঙ্কর ঘটনাটি তিনি বলেছেন। আলিফ আমাদের সাথে, ডক্টর আলিফ, এবং আমাদের সাথে আছেন তিনি, এবং তিনি বলছেন আরে আবরার ভাই, গ্রেট টু সি হিম এগেইন। ইয়েস, আবরার ভাই আমাদের সঙ্গে আছেন, এবং কিছুক্ষণের মধ্যে তিনি শেয়ার হিজ স্টোরি, এবং আশা করছি যে আমাদের কিছুক্ষণের মধ্যে তাকে পেয়ে যাব। থ্যাংক ইউ আলিফ আমাদের সঙ্গে থাকার জন্য। এমডি রাফিউল আলম শাওন আমাদের সাথে আছেন। তানজিম ফারাবি আমাদের সাথে আছেন। বাহার উদ্দিন শাহিন আমাদের সাথে আছেন। রুবেল আমাদের সাথে আছেন। শাকি আমাদের সাথে আছেন। রাকিব আহমেদ এছাড়া আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি। শাহনাজ শাহনেওয়াজ নিয়ন সহ আরো অনেকেই। তো আমরা চলে যাব আমাদের তৃতীয় অতিথির কাছে, এবং তিনিও একটা ঘটনা আমাদের সাথে শেয়ার করবেন। তিনি এসছেন নরওয়ে থেকে। আমরা চলে যাই তার কাছে। আপনার নামটা প্লিজ একটু বলবেন, আপনার কোথায় থাকেন আপনি সেটা একটু জানাবেন, তারপর আপনার ঘটনা শুনবো আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। রাসুল ভাইয়া, আমার নাম তুহি। আমি এসেছি অসলো নরওয়ে থেকে। আমি আপাতত ওখানে একটা জব করছি, একটা অ্যাপারেল কোম্পানিতে ম্যানেজার পোস্টে, এবং আমি আছি একদম অসলো সিটিতে। আপনার সঙ্গে আপনার হাজবেন্ড আছেন? আমার সাথে আমার হাজবেন্ড আসছে আজকে। কারণ আমি যে কাহিনীটা এখন শেয়ার করব সেটা অসলোতেই ঘটা। অ্যাকচুয়ালি এই বছরে 2-3 মাস আগে হবে।
ওখানে আমরা একটা জায়গায় ঘুরতে যাই। আসলে ইউরোপে বেশ কিছু অ্যাবান্ডেন্ড প্লেসেস থেকে যায়, কারণ যেহেতু পপুলেশন কম আর এটা আসলে অনেক প্রাচীন সভ্যতা, তো তো দেখা যায় যে কিছু রুইন্স থাকে বিভিন্ন জায়গায়। চার্চ হতে পারে, কোনো এলাকা হতে পারে, কোনো বাড়ি হতে পারে, হসপিটাল হতে পারে। ঠিক সেরকমই অসলোতে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে নেফ, NES, ছোট একটা নাম। তো সেই জায়গাটাতে একটা চার্চ আছে, যে চার্চটা আজ থেকে 1000 বছর আগে কোন একটা অ্যাক্সিডেন্টাল ফায়ারে পুড়ে, মানে এটা এখন আর অ্যাবান্ডেন্ট, মানে এখানে আর কেউ যায় না। তো এটা আগুন কিভাবে লাগে আসলে এটার কোনো কারণ কেউ বলতে পারেনি। সামহাও একটা অ্যাক্সিডেন্ট হয় এন্ড ওখানে যারা ছিল অফকোর্স দে আর ডেড। বাট এটার পর থেকে ওই জায়গাটার বিশেষত যেটা ছিল, যে ওই জায়গাটা একটা সুইসাইড পয়েন্টে পরিণত হয়। এখন এই জিনিসগুলো আসলে আমরা ওখানে থাকতে থাকতে আসলে এগুলো শুনি, লোক মুখেও শুনি বা নেটেও সার্চ করে দেখি যে হয়তো একটা সুইসাইড পয়েন্ট হয়ে যায়। বিকজ ওখানে যারাই যায় ডিপ্রেশনে চলে যায়, কারণ অনেকে কিউরিওসিটি থেকে যায়, অনেকে মেবি দেখা যায় যে শখের বসে গেছে বা ঘুরতে গেছে, তো ওখানে ডিপ্রেসড হয়ে যায়। আর সেই চার্চের পেছনে একটা পুকুর আছে, ওখানেই অনেকে গিয়ে জাম্প করেছে, এরকমও স্টোরি আছে। আর যেহেতু চার্চ, তো পাশে একটা গ্রেভইয়ার্ড অবশ্যই চার্চের পাশে অলওয়েজ থাকে। আর ওই গ্রেভইয়ার্ডে যতগুলো কবর ছিল, মানে যা দেখে এসেছি, সবগুলোই কিন্তু সুইসাইড কেসে মারা যাওয়া আর কি। এবং ওখানে যে ফাদারটা লাস্টে ছিল আর কি, মানে চার্চের রক্ষণাবেক্ষণে, সেও সামহাউ সুইসাইড করে। তো এত কিছু শোনার পরেই আসলে আমরা বলি যে আচ্ছা ঠিক আছে, লেটস গো এন্ড হ্যাভ আ লুক, যে আসলে কি জিনিসগুলো সত্যি নাকি ম্যান মেড স্টোরিজ। আর নেক্সট জায়গাটা ছিল সিটি থেকে অনেক দূরে, প্রায় আমরা উই হ্যাড টু ট্রাভেল অ্যারাউন্ড 2.5 hours, অনেক দূরে ছিল আর খুবই নির্জন একটা জায়গায় ছিল। এবং ওই জায়গাটা যেটা হলো যে নরওয়ে ইজ আ ফ্রি ল্যান্ড যেটাকে বলা হয়, কারণ যে কেউ পারমিশন ছাড়া যে কোনো জায়গায় যে কোনো টাইমে যেতে পারে। বাট ওই জায়গাটাতে গভর্নমেন্টের পক্ষ থেকে একটা টাইমের পরে যে একটা সিল্ড করে দেওয়া হয়, গেট টেনে দেওয়া হয়। এখন এটা কেন আমি জানি না, মানে এটা কি ভূত প্রেতের কারণে নাকি অন্য কোনো কারণে হতে পারে। তো ওখানে যখন আমরা যাই একদম ভর দুপুরে গেছিলাম, কারণ আমরা জানি যে সন্ধ্যার দিকে বা ভর দুপুরে আসলে যদি কিছু এক্সপিরিয়েন্স করতে হয় বা কোনো প্যারানর্মাল কিছু দেখা যায়, এই দুইটা টাইম বেস্ট। তো ওই টাইমটাতে যাওয়ার পরে আর আমরা যতটুকু জানি যে বাইরে আসলে কুকুর হোক বিড়াল হোক, মানে যে পেটস গুলা থাকে এগুলো অলওয়েজ পেট থাকে, ওয়াইল্ড কিন্তু আসলে এরকম সিটির মধ্যে বা এই ধরনের লোকালয়ে দেখা যায় না সচরাচর। এটা আসলে মানে খুবই অ্যাবসার্ড। জি। বাট ওখানে আমরা যখন জাস্ট গেলাম, বাস থেকে নামলাম, নেমে হাঁটা স্টার্ট করলাম, দেখলাম যে একদম মানে চার্চের সীমানা যখন ঢুকবো জাস্ট ওই টাইমটাতে একটা কুচকুচে কালো বিড়াল, একদম বিড়ালের সাইজটা মানে একটা বলবো যে এক প্রকার মানে ছাগলের সাইজের কাছাকাছি, অনেক বড় অ্যান্ড ভেরি উইয়ার্ড, আর খুবই জঘন্য দেখতে, মানে যেটাকে বলে ভয়ঙ্কর। আর একটা ওয়াইল্ড ক্যাট, অফকোর্স এটা কারো পেট হতেই পারে না। সে ওখানে গিয়ে এমন ভাবে আমাদের রাস্তাটা আটকে দাঁড়িয়েছে, একটু একটা দূরত্ব বজায় রেখে, যে যেন কিনা মানে বিড়ালটা জাস্ট স্টেয়ার করে আছে আমার দিকে। হি ইজ জাস্ট স্টেয়ারিং, মানে আমার মনে হচ্ছে সে এখন কথা বলতে জানতো, সে আমাকে জিজ্ঞেস করতো যে মানে আমাকে আমার নাম ধাম জিজ্ঞেস করা শুরু করতো, মানে এই ধরনের একটা জিনিস। এবং সে পুরো স্টেয়ার করেছিল, আমরা ওয়েট করছিলাম লেট হিম পাস। বাট আমরা যেহেতু জানি একটা সুপার স্টেশন, যে যদি একটা কালো বিল্লি আমাদের পথ আটকে দেয় বা ক্রস করে আমাদেরকে, ওই রাস্তাতে দেয়ার ইজ সামথিং রং, আমাদের আসলে আগানো উচিত না। কিন্তু দুর্ভাগ্যবশত ওই চার্চে যাওয়ার একটাই রাস্তা ছিল, সো উই ডিড নট হ্যাভ এনি এসকেপ পাথ, আমাদের ওখান দিয়ে যেতে হবে। তো আমার বিড়ালটা চলে যায়, কিন্তু যেতে যেতে সে বারে বারে টার্ন করতে থাকে আমাদের দিকে। আই ডোন্ট নো হোয়াট ডাজ দ্যাট মিন। পরে আমরা গেলাম, বাট ও আশ্চর্যজনক হচ্ছে কি, ওই বিড়ালটা যেটা ক্রস করলো ওই জায়গাটা, ওই জায়গাটাতে যখন আমরা জাস্ট স্টেপ করলাম, তখন থেকে মানে আমার হাজবেন্ড না, আই হ্যাভ স্টার্টেড ফিলিং সামথিং। মানে আমি জানি না, মানে আমি আস্তে আস্তে না, মানে হঠাৎ করে মনে হচ্ছে যে দুনিয়ার যত ভারী কি জিনিস আছে, আমার মন খারাপ হওয়া শুরু করলো। আমি যত আগাচ্ছি চার্চের দিকে, মনে হচ্ছে যে আই এম ভেরি স্যাড, আই ডোন্ট নো ওয়াই, বাট আমি খুবই খুবই ডিপ্রেশনে চলে গেলাম। এবং ওখানে মানে ওয়েদারটাও অফকোর্স অনেক উইন্ডি ছিল, আর মানে একদম লোকজনের যাওয়া আসা না থাকলে যেরকম হয়, ভুতুড়ে একটা পরিবেশে দিনের আলোতেই এরকম লাগছিল। জি। ভাঙা একটা চার্চ দেখলাম, ফাইন গেলাম, এবং পুকুরটাও দেখলাম যে হ্যাঁ এরকম। যখন গ্রেভিয়ারটার কাছে গেলাম, দেখলাম যে মানে মনে হচ্ছে যে এতই
আই কুড লিটারালি ফিল, মানে এখন হয়তো এটা বললে এভাবে বোঝানো যাবে না, কিন্তু আমি যখন ওখানে ছিলাম আমার কাছে লিটারালি আমার কাছে মনে হচ্ছিল যে আই কুড ফিল দেয়ার পেইন, না যে মানে ওরা কত কষ্ট করে মারা গেছে, মানে আমার কাছে এরকম মনে হচ্ছিল, বিকজ আমি যেহেতু বললাম যে ওখানে সবাই সুইসাইড করে মারা গেছে, এবং ওখানে কেউ আমার কাছে মনে হচ্ছে আই কুড লিটারালি ফিল দেয়ার পেইন, যে হারে বেচারা ভিতরে শুয়ে আছে, তার না জানি কত কষ্ট হচ্ছে, এরকম একটা ব্যাপার স্যাপার। আমার হাজব্যান্ড অ্যাজ ইউজুয়াল সে এদিক ওইদিক দেখছে, তাকাচ্ছে, মানে আসলে সে কিছু হিস্ট্রি পড়ছিল আর বলছিল লেটস টেক সাম স্ন্যাপস, বিকজ এখানে তো আমরা সবসময় আসবো না, ছবি টবি নিয়ে যায় লোকজনকে দেখাতে পারবো। হি ওয়াজ মেকিং ফান অফ ইট, হি ওয়াজ ভেরি নর্মাল। বাট আমার কাছে মনে হচ্ছে যে নো, আই এম ট্র্যাপড সামওয়্যার, মানে আমি এটা বলে বোঝাতে পারবো না, কিন্তু আমি আসলে এই কাহিনীগুলো আমার হাজব্যান্ড থেকে শুনে বাসায় আসার পর, কারণ আমি তখন জানি না যে আমি তখন কিসের ভিতর দিয়ে যাচ্ছি, আমি তো আমার নিজেকে দেখতে পাচ্ছিলাম না। আমি ওখানে গেলাম চার্চে, যেখানে গেস্টরা বসে থাকে, ভাঙা চেয়ার গুলা, মানে চেয়ার মানে উডেন শিল্ডের মতন, মানে পুড়ে গেছে, পুড়ে একদম কয়লা হয়ে গেছে আর কি, কিছু কিছু রুইন্স ছিল। জাস্ট আমি ওখানে বসে এক দৃষ্টিতে যেখানে জিজাস এর ইয়েটা ছিল, স্ট্যাচুটা ছিল, আমি ওদিকে জাস্ট তাকিয়ে আছি, বাট সামনে কিন্তু কিছু নাই, একদম পুরো ভাঙা টেবিল টেবিল সবকিছু। তারপর আমার হাজবেন্ড এসে আমাকে লিটারেলি আমাকে জাস্ট গায়ে, মানে আই কি, মানে ওয়ার ইউ লস্ট, এই ধরনের কিছু একটা। আমি তারপরে সামহাও বললাম যে আচ্ছা আমরা না এখান থেকে চলে যাই। দেন হি স্টার্টেড ফিলিং যেন সামথিং ইজ ভেরি রং উইথ মি, কারণ তাহলে তো এটা মিথ না, এটা তো তাহলে সত্যি, যেখানে আসলে তো ডিপ্রেসড হয়ে যাচ্ছে সবাই। বিকজ আমাদেরও আগে একটা নিউলি ম্যারিড কাপল ওখানে গেছিল, অ্যান্ড হাজব্যান্ড ওয়াইফ বোথ কমিটেড সুইসাইড টুগেদার, পেছনে যে পুকুরটা ছিল ওখানে। তো আমার হাজব্যান্ড আর কোনো রিস্ক নেয়নি, বললো যে লেটস গো। মানে আমার কাছে ওখানে কিছু ভালো ঠেকছে না, মানে আমি পুরাই নাকি একদম চুপচাপ হয়ে গেছিলাম। তারপরে বলে যে আর আরেকটা কি, যে ওখানে নাকি একটা স্পেসিফিক টাইমে মেবি সন্ধ্যার পর যদি কেউ সামহাও গভর্নমেন্টের চোখ ফাঁকি দিয়ে থেকে যেতে পারে ওখানে, মানে দে সি সাম শ্যাডোজ, যে হ্যাঁ লোকজন ঝুলে আছে, মানে এই ধরনের কিছু শ্যাডোজ আছে, এবং যে ওয়ালে দেখা যায় সেই শ্যাডোটা, সেই ওয়ালের সামনেও আমি গিয়ে আই জাস্ট স্টুড আপ, না মানে আমি আর চলতেছি না, আমি ওখানে দাঁড়ায় আছি। আমার হাজবেন্ড বলে যে কি ব্যাপার, চলো লেটস গো, লেটস মুভ অন। আমার যে না না এটা একটু থাকি, বা মানে আমি কেমন যেন নর্মালের মতন অ্যাক্টিং করছিলাম। পরে আমাকে ও জাস্ট বাউন্ডারির বাইরে নিয়ে আসলো, ট্রাস্ট মি, বিলিভ ইট অর নট, আমি জাস্ট বাউন্ডারির বাইরে একটা স্টেপ করলাম, আই বিকেম অ্যাবসলিউটলি নর্মাল, মানে আমি আগে যাচ্ছিলাম জাস্ট ওই জায়গা থেকে ছেড়ে আসার পর এক্সাক্ট ওই জায়গা থেকে ছেড়ে চলে আসার পরে। And আমি এই পুরো কাহিনীটাই শুনেছি বাসা আসার পরে। হি ওয়াজ সেইং যে তোমার কি হলো ওখানে, তুমি তুমি তো এরকম করতেছিলা, ওরকম করছিলা, এবং ও আমাকে ছবিও দেখালো যে আমি এভাবে তুলেছি, দেখো জাস্ট লুক এট ইউ, মানে কেমন ছিলা তুমি। আই ওয়াজ শকড যে না আসলে ইটস নট আ মিথোলজি। হ্যাঁ হয়তো আমি যদি এখন ওখানে ভুডু ডলস নিয়ে যেতাম, প্ল্যানচেট করতাম, হয়তো আই কুড ফেস সামথিং। বাট আমি বলবো যে হ্যাঁ, যদি নরওয়ে থেকে কেউ শুনে থাকে কোনোদিন কোনো বাঙালি, তাহলে অফকোর্স আমি বলবো যে হ্যাঁ, নেস ইজ আ প্লেস, এটা নিয়ে যা কিছু বলা হয়েছে এভরিথিং ইজ রাইট, মানে আমি এভরিথিং ইজ ট্রু ওখানে, বিকজ আমি এটা নিজে থেকে আমি এক্সপিরিয়েন্স করেছি। আমি যদি একা থাকতাম হয়তো বলতাম যে হ্যালুসিনেশন, বা আমি বলতাম যে শুনে 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 হয়তো আমার ব্রেনে সেটা কাজ করেছে। বাট যেহেতু আই হ্যাড সামওয়ান উইথ মি, সে তো আমার সাথে মিথ্যা কথা বলবে না। তো এই জিনিসটাই আর কি, এটাই ছিল আমার ফার্স্ট স্টোরি। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের আরো একজন অতিথি আছেন, এবার আমরা তার কাছে যাব। আপনার নামটা প্লিজ একটু বলবেন, কোথা থেকে এসেছেন সেটা বলবেন, তারপরে আপনার ঘটনায় যাব আমরা। আরেকবার বলতে হবে প্লিজ, কাইন্ডলি। আমার নাম ট্রফিম, আমি সাভার থেকে এসেছি। জি আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব জি সেটা ঘটেছে টঙ্গীতে। জি একটা সরকারি কলোনি ছিল যেখানে আমার খালারা থাকতো। তো সেখানে আমি বেড়াতে যেতাম। তো যখন সেই কলোনিতে ঢুকতাম, ঢোকার সময় বড় একটা গেট ছিল, যে গেটটা পেইন্ট করা ছিল না, এবং পেইন্ট না করার জন্য সেটা খুবই জং ধরা একটা বড় একটা দরজা। দেখতে খুব মানে মনে হবে যে আমি কোনো একটা হন্টেড প্লেসে ঢুকছি এরকম। ঢোকার পরেই হচ্ছে গার্ড হাউস, কিন্তু গার্ড হাউস 6টা বা 7টার পরে সেখানে থাকে না, কজ যেহেতু সরকারি, তারা একটু ফ্রি টাইম পায়, তারা চলে যায়। এবং সেই গার্ড হাউসের পর একটা বড় জায়গা, যে জায়গার মধ্যে অনেক গাছ, এবং সেখানে একটা গাড়ি ছিল, যে গাড়িটা একদম ভাঙাচোরা, একদম স্টেইন হয়ে গেছে, এরকম একটা গাড়ি। তো সেখানে ইভেন ছেলেমেয়েরাও এরকম হয় অনেক সময় যে গাড়ি আছে, ওখানে গিয়ে খেলাধুলা করে, বাট ওখানে কোনো ছেলেমেয়েও যাইতো না, একটু ভয় পেত আর কি। তো
লম্বা একটা রাস্তা, যে রাস্তার মধ্যে 6 কি 7টা ল্যাম্প পোস্ট, যেখানে একটা কিংবা দুটো ল্যাম্প পোস্টে লাইট জ্বলে, বা আর বাকিগুলো সেগুলোতে লাইট জ্বলে না, খুবই অন্ধকার থাকে, ডার্ক থাকে। তো সেই কলোনির ভেতর দুটো বিল্ডিং, 4 তলা এবং 4 তলা, 8 তলা মোট। সো স্যার, সেই দুটা বিল্ডিং এর মাঝখানে একটা ডাস্টবিন, একটা গার্বেজ আছে, যে গার্বেজে মানুষ মারা ফেলে। তো সেই জায়গাটা খুব ডার্ক এবং খুবই অন্ধকার, এবং একটা কলোনি, অনেক বড় একটা জায়গা নিয়ে করা কলোনিটা, এবং সেখানে যদিও শহরের মধ্যে, কিন্তু সেই ভেতরটা খুবই অন্ধকার। তো আমার খালারা যেখানে থাকতো, এটা আমার কাজিনের বাসার কথা আমি বলছি, তারা থাকতো দোতলায়। তো আমি দোতলায় উঠি, ওঠার পর দোতলা নিচতলা থেকে একদম 3 তলা পর্যন্ত কোনো আলো নেই। কেউ আলো জ্বালায় না, আমি জানি না কেন জ্বালায় না। তো যাওয়ার পর সন্ধ্যা হয়ে গেছে তখন। হওয়ার পর আমার খালা উনি বলছেন যে তোমাকে একটু দোকানে যেতে হবে, তুমি আমাকে এই জিনিসটা এনে দাও। তো বললাম আচ্ছা ঠিক আছে, দাও, আমি যাচ্ছি, কোনো সমস্যা নাই। তো আমি বের হলাম। বের হওয়ার পর ঠিক যখন সেই ডাস্টবিনের কাছে গিয়েছি, সেইখানে দেখি ক্লাস 7 কি 8 হবে এরকম ক্লাসে পড়ে একটা মেয়ে, সে ওখানে কিছু খুঁজছে। তো আমি তাকে কিউরিওসিটি নিয়ে জিজ্ঞেস করলাম যে আপনি কি কিছু খুঁজছেন? তো বললো ভাইয়া, আমার পায়ের ঘুঙুরটা খুঁজে পাচ্ছি না, একটু খুঁজে দিবেন? তো বললাম ঘুঙুর? আপনি শিওর আপনার ঘুঙুর হারিয়েছে? কারণ যদি ঘুঙুর হয়, ঘুঙুরটা অনেক বড় হয়, এবং সেটা হারিয়ে গেলে বা এই রাস্তায় থাকলে সেটা দেখা যাবে। আপনি কি শিওর? বললো হ্যাঁ ভাইয়া, আমার ঘুঙুর। আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি দেখছি। তো বেশ কিছুক্ষণ তার সাথে খুঁজলাম, কিন্তু পেলাম না। আমি বললাম যে আপু, এক কাজ করেন, তাহলে আপনি কালকে সকালে আসেন, তাহলে আপনি এটা খুব তাড়াতাড়ি পেতে পারেন। এই বলে আমি চলে গেলাম। চলে যাওয়ার পর আমি দোকানে গেলাম। দোকানে যাওয়ার পর আমার জিনিস কিনে আবার কাঙ্ক্ষিত জায়গায় আমি আবার ফেরত আসলাম। তো আসার পর আমার কাজিনরা সবসময় আমাকে ভয় দেখানোর চেষ্টা করতো যে এখানে কিন্তু এই আছে, এখানে কিন্তু ওই আছে। তো এটা আমি বরাবরই শুনতাম। তো ওই দিন রাতে আমি একটু চা খেয়েছিলাম, খুব ডার্ক লিকারের চা। ঘুম আসছিল না? ঘুম আসছিল না, একদমই ঘুম আসছিল না। তো চা খেতে খেতে হঠাৎ কাজিন আসে আমার কাছে এসে, সে বলছে যে তোমাকে একটা গল্প বলি, শোনো। জি। আমি বললাম গল্প? বলো, কি আর বলবা, ভূতের গল্পই তো বলবা নাকি? আমাকে ভয় দেখানোর চেষ্টা আর কি। তো বললো আসলে তা না, একটা সত্যি কথাই বলি। তো বললো যে, আমি বললাম ওকেই বলো। সে বলল যে আমাদের এখানে একটা মেয়ে, সে সুইসাইড করেছে এবং সে মারা গেছে, এবং মেয়েটা খুব ভালো নাচ করতো। আমি বললাম তাই নাকি, নাচ করতো? ও দ্যাটস গ্রেট। তো সে থাকতো 4 তলায়, 4 তলায় থাকতো, এবং সেখানে তার যে ফ্যামিলি ছিল, ফ্যামিলি খুব কনজারভেটিভ ছিল। তার ফ্যামিলি থেকে তাকে কখনো সে মেয়েটাকে নাচতে দিত না। কারণ নাচ গান তার পছন্দ করতো না। কিন্তু মেয়েটা খুবই, তার প্যাশন হচ্ছে যে সে নাচবে বা একজন নৃত্যশিল্পী হবে। তো মাঝে মাঝে সেই মেয়েটাকে টর্চ করা হতো সেই ফ্যামিলি থেকে যে তুমি এটা করবা না, কিন্তু সেই মেয়েটা খুব জিদ নিয়ে সেটা করতো। তার এটা খুব ভালো লাগে। তো একদিন মেয়েটা সেই ছাদে গিয়ে সেখান থেকে পড়ে সে মারা যায়। তো তখনই এটা বলার পরই আমি ভেবেছিলাম যে আসলে এটা একটা মিথ্যা কথা। তো তখন আমি জিজ্ঞেস করলাম আচ্ছা ভাইয়া, আজকে এই সন্ধ্যার সময় আমি যাওয়ার পথে এরকম এরকম হয়েছে, একটা মেয়ে এরকম ঘুম খুঁজছিল, বলে যে আমাদের কলোনির ভিতরে ক্লাস 7-8 পড়ুয়া কোনো মেয়ে নাই, ঠিক আছে? ওই ছিল এবং সে এখন নাই, সে মারা গেছে। তখনও আমি এটা সিরিয়াস হিসেবে নিয়ে নিই যে আমার মনে হয় এখনো সে দুষ্টামি করছে। যখন ঘুমাতে যাই, ঘুমাতে যাওয়ার সময় ঘুম আর আসছে না, এপাশ ওপাশ করছি, তখন প্রায় রাত 2টো বেজে গেছে। তো ওই সময় আমি একটু চোখ বন্ধ করি এবং 5 কি 10 মিনিট হয়ে যায়, ঘুম হয় না, কিন্তু চোখে পাতাটা লেগে আছে। হঠাৎ মনে হচ্ছে একটা শব্দ পাচ্ছি আমি, এবং শব্দটা লাইক একটা ঘুঙুরের একটা শব্দ, সেটা নিচে নেমে আসছে। এবং আমি মানে একদম অবাক হয়ে গেলাম যে কি,
আমি ভেবেছি যে এটা নিহাতি একটা আমি চিন্তা করেছি বা ভাই আমাকে বোঝানোর চেষ্টা করেছে, সেটাই হচ্ছে। তো আমি আর কোনো পাত্তা দিলাম না, আবার আমি টার্ন নিয়ে আবার শুয়ে গেলাম। তার কিছুক্ষণ পর আবার সেই একটা শব্দ, একদম ঘুমোর যেভাবে সেভ করে যে শব্দটা হয় ঠিক সেরকম একটা শব্দ। হুম। তো আমি এবার উঠে গেলাম, ঘুম থেকে উঠে আমি বসলাম। বসার পর আমি ট্রাই করলাম যে আমি কি সত্যি শুনলাম। আমি একটু জাগ্রত অবস্থায় বসে আমি শোনার চেষ্টা করি। আচ্ছা। তো ট্রাই করলাম, বাট আর কোনো শব্দ হলো না, শব্দ হলো না। তো আমি ভাবলাম যে না, এটা আমার জাস্ট আমি চিন্তা করেছি, এর জন্য আবার শুয়ে পড়লাম। কিন্তু এবার কিছুটা ভয় পেয়েছিলাম দ্বিতীয়বার। তো ভয় পাওয়ার পর আমি বললাম যে না, আমি আর এগুলো চিন্তা করতে চাই না। আমি বালিশটা আমার মানে মাথা নিচে না দিয়ে আমি কানে দিয়ে আমি খুব প্রেস করে আমি ঘুমিয়ে গেলাম, যে শুয়ে পড়লাম। শোয়ার পর সেই একই শব্দ আবারও শুনতে পেলাম। এবার আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। আমি সাথে সাথে কাজিনকে ডাক দিলাম, ভাইয়া ওঠো। তো সে বললো তার কাছে ঘুম ভেঙে গেছে। তো বলতে কি হয়েছে? আমি বললাম যে ভাই তুমি কি শুনতে পাচ্ছ না? তুমি কি সত্যি শুনতে পারতেছো না? বলে কি এই শব্দটা আমি শুনতেছি। আমি খুব নার্ভাস হয়ে গেলাম এবং আই ওয়াজ জাস্ট শেকিং, মানে আমি খুব কাঁপছিলাম যে আমি শুনছি, একদম দিব্যি শুনছি। এবং যখন আমি জাগ্রত অবস্থায়, ওই সময় আমি বলছি এই যে এখন হচ্ছে। তো সে বলতেছে যে ওকে চল আমরা বাইরে গিয়ে দেখে আসি। আমি বললাম তো মাথা নষ্ট হয়ে গেছে, আমি এখন বাইরে যাবো? বললো যে আরে চলো না, কিচ্ছু হবে না। ভাইয়া বললো। আমি বললাম না অসম্ভব, প্লিজ। আমি ভাইয়া তোমার কাছে আমি হাত জোর করছি, তুমি প্লিজ এখন বাইরে যাবা না, দরজা খুলবা না। আমি একদম ভয় পেয়ে গেছি, খুবই নার্ভাস। তো এক পর্যায়ে আমি চিমটি কাটছি বা নিজেকে স্ল্যাপ করছি যে আমি কি সত্যি, মানে এটাকে আমি কল্পনা করছি, স্বপ্ন দেখছি, না সত্যি হচ্ছে। তো একটা পর্যায়ে ভাইয়া আমাকে সান্ত্বনা দিল, যে বললো ওকে লেটস প্রে। এটা বলে আমার সাথে সে প্রে করলো এবং প্রে করার পর ঘুমাতে গেলাম। কিন্তু ওই শব্দটা আমি আর পাইনি। কিন্তু আমি আসলে ঘুমাতে পারছিলাম না। তখন ঘড়ি কাটা 3টা বেজে গেছে এবং বাইরে থেকে একটা ল্যাম্প পোস্টের একটা হালকা একটা আলো সে রুমের মধ্যে পড়ছিল। তো জানালা খোলা, আমি জানালার দিকে তাকাতেই পারছিলাম না, কিন্তু একটা আলো আসছিল। এবং যখন ভোর প্রায় হয়ে গেছে, এরকম 5টা বেজে গেছে বা 5:30 বাজে, ভোরের আলো, ঠিক ওই সময় আস্তে করে আমার চোখ বন্ধ হয়ে গেল, আমি ঘুমিয়ে পড়লাম। তো যখন ভোর বা সকাল হয়ে গেল, সকাল হওয়ার পর ঘুম থেকে উঠে আমি ভাইয়াকে জিজ্ঞেস করলাম, ভাইয়া তুমি কি সত্যি শোনো নাই সে শব্দটা? বলে যে আরে বোকা, এটা আমরা প্রায়ই ফেস করি, এটা মাঝে মাঝে এটা শোনা যায়, আমরা এটা ইউজ টু হয়ে গেছে। তুমি ফার্স্ট টাইম, আর যেহেতু তুমি অনেক ভয় পেয়ে গেছো, তো যদি ওই সময়টাতে এটা বলতাম যে হ্যাঁ আমি তো পাচ্ছি, তাহলে তুমি আরো বেশি ভয় পেয়ে যেতে। এই জন্য আসলে তোমাকে ভয় বলি নাই। তো আমি মিলিয়ে দেখলাম যে সেই মেয়েটা সে ঘুমোর খুঁজছিল এবং মিলে গেল। তখন আমি বুঝলাম যে আসলে এটা রিয়েল। এবং প্রায় আমার খালা একজনই বলছিল যে আমার তো এরকম হয়েছিল একবার, যে আমি ঘুমাচ্ছিলাম, কোন একটা মেয়ে এসে আমাকে ধাক্কা দিল এবং আমি ঘুম থেকে উঠে গেলাম। উঠে সাথে সাথে দেখলাম সে নাই। মানে প্রায় তারা ফেস করে এটা এরকম। সো ওটা ছিল আমার জীবনের ফার্স্ট কোনো প্যারানর্মাল কোনো অ্যাক্টিভিটি, যেটা আমি নিজে দেখেছি বা নিজে ফেস করেছি, যেটা আসলে আজও আমাকে নাড়া দিয়ে যায়। এটা ছিল আমার আজকের। থ্যাংক ইউ সো মাচ। আমি আরো একবার আপনাদের মনে করিয়ে দিই, আমাদের যদি ইমেইল করতে চান, আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে bhootfm@radiofurti.fm, which is BHOOTFM@RADIOFORTI.FM। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া বা আপনার জানা সেরা ঘটনা লিখে পাঠিয়ে দিন আমাদের কাছে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন যে ঘটনাটি আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে রয়েছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন ঘটনা। আপ টু ইউ। আমাদের ফেসবুক পেজ হচ্ছে www.facebook.com/radio.furti and www.facebook.com/bhootfm.raffle। এছাড়াও আমাদের আমাদের একটা টুইটার আপনারা আমাদেরকে পেতে পারেন এবং সেই জন্য খুব সহজেই আমাকে পেতে পারেন। আপনি জাস্ট আমার যে অ্যাড্রেসটা সেটা আপনার মনে রাখলেই হবে। এবং আমরা জানি যে টুইটারে আপনারা রেগুলার লিখেন রাসেল_ভূত FM, রাইট? এটা লিখলেই চলে আসবে টুইটারে গিয়ে।
তো আমি যেটা করব সেটা হচ্ছে যে এখন টুকু যারা লিখছেন, টুকু শেখ আমাদের সঙ্গে আছেন, যশোর থেকে শুনছেন। আহমেদ হোসেন বায়েজিদ আমাদের সঙ্গে আছেন, বগুড়া থেকে শুনছেন। আমাদের সঙ্গে আছেন আহমেদ হোসেন বায়েজিদ, এবং মোহাম্মদ রাফিউর রহমান রাহাত, তিনি শুনছেন আমাদেরকে, ভূত এফএম শুনছেন অ্যাপ দিয়ে। ওকে। সামিউল ইসলাম শাকিল আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই, চৌধুরী রনি আছেন আমাদের সঙ্গে। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি সামিউল ইসলাম শাকিল। রফিকুল ইসলাম আমাদের সঙ্গে আছেন, মুর্শিদাবাদ থেকে শুনছেন তিনি, ইন্ডিয়া। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও বাজিদ আহমেদ আমাদের সঙ্গে, এছাড়াও আছেন আরো অনেকেই। তার মধ্যে আমি দেখতে পাচ্ছি এসপি শিফাত আহমেদ আমাদের সঙ্গে আছেন, এছাড়াও মইনুর সাগর আমাদের সঙ্গে আছেন। আমাদের সঙ্গে আছেন প্রিন্স আরিফ, ব্ল্যাঙ্ক সাব্বির আমাদের সঙ্গে আছেন, এবং তিনি শুনছেন আমাদেরকে। এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি, লন্ডন থেকে শুনছেন তিনি। ওকে। আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও মিনহাজুল ইসলাম মামুন, আর এছাড়া আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা শুনছেন আমাদেরকে এবং রেগুলার শোনেন। আমরা আপুর কাছে আর একবার যাব এবং আপনার কাছ থেকে আমরা আপনার আরো একটা ঘটনা আপনি শেয়ার করতে চেয়েছিলেন, সেটা শুনবো, এবং তারপরে আমাদের সাথে ঘটনা শেয়ার করবেন আফরান ভাই এবং আপনার ভাই একসঙ্গে। সো আপনাদের একটু ওয়েট করতে হবে, সেই জন্য আমরা যেটা করবো সেটা হচ্ছে আপুর ঘটনাটা মাঝখানে শুনে ফেলবো। আপু, আপনার সেকেন্ড স্টোরিটা আমরা একটু শুনে ফেলি। আচ্ছা, হাই লিসনার্স, আবার এসছি। আমার সেকেন্ড স্টোরিটা আসলে আমি যখন আর একটু ছোট ছিলাম, আমি এলেভেলস করতাম, ইন্টারমিডিয়েটে ছিলাম যখন, ওই টাইমটাতে আমরা গ্রামে ঘুরতে যাই আমার খালার বাড়িতে। আর গ্রামটা হচ্ছে একদমই আইল্যান্ড। আমার মনে হয় বেশ কিছু লোকজন নাম শুনতে পারেন। আইল্যান্ডটার নাম হচ্ছে একদমই বাংলাদেশের দক্ষিণে হাতিয়া। অনেকেই, আমরা সবাই জানি না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো জায়গাটা আসলে অনেক সুন্দর, কিন্তু অনেক ব্যাকইয়ার্ড, মানে এখনো আসলে ডেভেলপমেন্টের কিছুই হয়নি বলতে গেলে ওই জায়গাটাতে। তো সেখানে আমার বড় খালা থাকেন, আপন বড় খালা, উনি ছিলেন ওই টাইমটাতে। তখন ওখানে আমরা ঘুরতে গেছি, ওখানে বেশ অনেকজন মিলে। তো আমরা জানি যে খালা বাসাটা মানে হয় না যে ভেতরে একটা কিউরিয়াসিটি থেকে, হ্যাঁ গ্রাম দেখবো। আসলে আমরা সারা শহরে বড় হয়ে থাকি, আমরা গ্রামের ইচ্ছা একটা, থাকে হ্যাঁ। এরকম। তো খালার বাসাটা আসলেই একটা গ্রামেরই, মানে গ্রামই বলতে গেলে, কারণ তার টেলিভিশনে মানে কোনো ডিশ তো বলা দূরের কথা, দেখা যাচ্ছে যে ফ্রিজ নাই এ ধরনের। প্লাস ওখানে ইলেকট্রিসিটিও সেই টাইমে ছিল না, 2009-এর কাহিনী বলছি আমি। তো এখন ওখানে আবার আরেকটা যেটা ছিল যে হাতিয়া তো আসলে নদী ভাঙা জায়গা, মেঘনা নদীর পাড়ে যেহেতু, জি। খুব নদী ভাঙে ওখানে, মানে মাটি ভেঙে ভেঙে নিয়ে যায় অনেক মানুষের ল্যান্ড বাড়ি, অনেক মানুষ মারাও যায়। তো ওখানে যেটা হয় যে সবার ভেতরে একটা টেন্ডেন্সি এমনই থাকে যে জায়গাটা না মানে পোজেসড কিছু দ্বারা, কারণ আসলে অনেক অতৃপ্ত আত্মা, হঠাৎ করে মারা গেলে মানুষের যেটা হয় যে অনেক কিছু তো করণীয় থাকে বাট করে যেতে পারে না। তো এরকম একটা ব্যাপার স্যাপার প্রায় প্রতিটা বাড়িতেই আমি শুনি যে অমুক বাড়িতে অমুক মানুষ পোজেসড জিন দ্বারা, কারণ মানে ওখানে জিন প্যারানর্মাল জিনিসগুলো মানে অনেক বেশি হয় আর কি তুলনামূলক ভাবে। তো ইনফ্যাক্ট আমার বড় খালার বাড়িতে আমার বড় খালা নিজেও কিন্তু পোজেসড ছিলেন অনেক বছর। ওনার মেয়ে মানে আমার খালাতো বোন, উনিও পোজেসড ছিলেন আর কি একটা টাইমে। আসলে এখন তো উনি অস্ট্রেলিয়াতে থাকেন, ভালোই ফ্যামিলি ট্যামিলি নিয়ে। তো এখন আর খালা বাসায় যেটা ছিল যে তাদের বাড়ির তাদের বাড়িটা ছিল একটু আইসোলেটেড, মানে তাদের নিজস্ব পুকুর, নিজস্ব সবকিছু। সো বহিরাগত কিছুর সাথে তাদের কোনো অ্যাটাচমেন্ট ছিল না। বাড়িটা ছিল একদম আইসোলেটেড একটা জায়গায়, চারোদিকে জাস্ট ক্ষেত আর ক্ষেত, মানে কোনো নেইবার্স নাই, কিছু নাই, দূরে আর কি অনেক। তো ওখানে আমরা যেদিন যখন ঘুরতে গেলাম তার কিছুদিন আগে আমার খালা বাড়িতে একটা কাজের মেয়ে কাজ করতো, ছোট একটা পিচ্ছি, সে তারই খালার পুকুরেই পড়ে মারা যায় আর কি। তো এই ধরনের হয় না যে আমার কাজিনরা বা আমার চাচিরা ছিলেন, আমরা একটু ফাইজলামি করছিলাম এগুলো নিয়ে, যে ওফ একটা হন্টেড বাড়িতে চলে আসছে, নিশ্চয়ই কিছু না কিছু দেখেই ফেলবো, কিছুদিন আগেও কেউ মারা টারা গেছে। আসলে ছোট ছিলাম তো এই জিনিসগুলো মানে অন্যরকম একটা মজা পেতাম, যদিও মানে জিনিসগুলো খুবই স্যাড। তো আর যেটা হতো যে খালা বাড়িতে চারপাশে কিছু কুকুর থাকতো রাতের বেলা একটা পাহারা টাইপ দেওয়ার জন্য। কিন্তু এখন আমরা হয়তো শুনে মনে করতে পারি যে চোরের পাহারা, তা না, শুনতে একটু অবাক লাগবে, জিনের পাহারা যেটাকে বলে। কারণ কুকুর বা বোবা প্রাণী এ ধরনের জিনিসগুলো আগে সেন্স করতে পারে, আর তারা তখন দে স্টার্ট বার্কিং। এবং এটা কিন্তু অনেকেই বলে এটা। হ্যাঁ, আমরা ওখানে যতদিন ছিলাম দেখেছি প্রতি রাত্রেই দে স্টার্ট বার্কিং, লাইক উইদাউট এনি রিজন, কারণ সেটা আমরা দেখতে পাচ্ছি না, তারা সেন্স করতে পারছে। এবং আমার খালা বাসায় তাদের কোর্টিয়ারে মানে উঠানে চারপাশে একটা বাউন্ডারির মতন দেওয়া আছে, আচ্ছা ঠিক আছে এই জায়গা থেকে বের হলে ইউ নট সেফ এনিমোর রাত্রেবেলা। আচ্ছা। বিকজ ওই জায়গাটা হুজুর এসে দোয়া টোয়া করে অনেক মিলাদ করে ওটাকে বন্ধ করে দেওয়া হয়েছে।
তো এখন হয় না যে আমরা হয়তো অনেক কাহিনী শুনি, এই ধরনের সচরাচর কাহিনী আমরা ছোটবেলা থেকেই শুনে এসেছি, কয়জনই বা কতখানি বা বিলিভ করে। তো আমার যেটা হলো একদিন, মানে আমার মারা সবাই রান্নাঘরে, তারা বিকজ যেহেতু আমি বললাম ইলেকট্রিসিটি নেই, তো পুরা বাড়িটা অন্ধকার, জাস্ট যে যে রুমে মানুষ যায় সেখানে একটা কুপির মতন জ্বলে আর কি। তো আমি আমার একটা কল আসছিল, আমি জাস্ট হেডফোনটা কানে দিয়ে আমি মানে হেঁটে হেঁটে কথা বলছিলাম তাদের ড্রয়িং রুমের মতন একটা জাস্ট বসার ঘর আর কি, মানে যেহেতু কাঁচা বাড়ি, মাটির বাড়ি। তো পরে আমি জাস্ট বাড়ি থেকে একটু বের হলাম, বের হয়ে দেখলাম পুরা ঘোর অমাবস্যা ছিল কিন্তু ডার্ক। বের হয়ে দেখলাম কোর্টিয়ার্ডে যে দূরে হাইওয়েটা দেখা যাচ্ছে আর চারোদিকেই তাকাচ্ছে ক্ষেত, মানে আমি জানি যে এত উজ্জ্বল আলো হয়তো বাইরে নেই, বাট সামহাউ ইউ ক্যান গেস, যখন অন্ধকারটা চোখে সয়ে যায় ইউ ক্যান গেস যে আচ্ছা ঠিক আছে, আম সিইং দিস এন্ড দ্যাট। পরে আমি কোর্টিয়ার্ড ধরে জাস্ট হাঁটা শুরু করলাম সামনের দিকে। ট্রাস্ট মি, আমি জায়গাটা নতুন, আমি কিন্তু জায়গাটা চিনি না, কোন দিক দিয়ে গেলে আমি মেন রোড উঠবো আই ডোন্ট নো। আমি জাস্ট হাঁটা শুরু করলাম এবং আমি কথা বলছি আমার ফ্রেন্ডের সাথে আর হাঁটছি, কথা বলছি আর হাঁটছি। এবং আরেকটা যেটা, যে মানে আমরা একটা সুপারস্টিশন বা অনেকে বলে থাকে যে যাদের যে মেয়েগুলোর চুল অনেক লম্বা থাকে, সামহাউ প্যারানর্মাল জিনিসগুলো তাদের প্রতি অ্যাট্রাক্টেড বেশি থাকে। তো আনফর্চুনেটলি অর ফর্চুনেটলি আই হ্যাভ ভেরি লং হেয়ার, আমার চুলগুলো কিন্তু অনেক লম্বা, অ্যান্ড সেই টাইমে আমিও তো ওই যে কোনো সেন্স কাজ করছে না, জাস্ট চুলগুলো ছেড়ে দিয়ে অ্যাজ ইউজুয়াল, কারণ আমি কথা বলছিলাম, বাসায় ছিলাম। আমি হাঁটতে হাঁটতে জাস্ট ওভাবেই আমি বের হয়ে চলে যাচ্ছি, তাদের সুপারি গাছ ক্রস করে ফেললাম, তাদের সামনে পুকুরটা ক্রস করে ফেললাম, অ্যান্ড নাও আমি ইন ডেঞ্জার জোন। আমি কিন্তু তাদের যে বাঁধানো জায়গাটা সেটা আমি ক্রস করে অলরেডি সামনের দিকে চলে গেছি। ওকে, এখন কুকুরগুলা অনেক মানে শাউট করা শুরু করেছে আমার পিছনে, 3-4টা ঘেউ ঘেউ করতেছে। এবং আমি জানি না সচরাচর এইরকম 3-4টা কুকুর ঘেউ ঘেউ করলে কিন্তু একটা বিরক্তির ব্যাপার, বাট আমি কোনো কিছু কানে তুলি নেই, আমি কিন্তু আমার মতন হেঁটে চলে যাচ্ছি। এবং আমার কাছে মনে হচ্ছিল সামথিং ইজ পুলিং মি, না যে কাম টুয়ার্ডস মি, এই ধরনের যে আমার দিকে আসো, একটা সামথিং ইজ পুলিং মি। আমার কাছে মনে হচ্ছে একটা অদৃশ্য একটা শক্তি জাস্ট আমাকে টেনে নিয়ে যাচ্ছে। আমি সামনে দিকে যাচ্ছি আর কথা বলতেছি, যেতে যেতে একটা টাইমে গিয়ে আমার একটা মানে সদ্বিত ফিরে পাওয়ার মতন একটা জিনিস, আমি কোথায় চলে আসছি। পেছনে ফিরলাম এবং তখন থেকে সে পথ থেকে না আমার প্রচন্ড ভয় লাগা স্টার্ট করলো। ছিল ওটা উইন্টার সিজন, মানে একদম শীতকালের, গ্রামের শীত তো আমরা জানি যে অনেক বেশি, কিন্তু সেই টাইমে আই স্টার্টেড সোয়েটিং, আমার প্রচন্ড ঘাম হচ্ছিল অনেক ভয় থেকে। আমি লিটারালি আই ওয়াজ শেকিং, আমার কাছে মনে হচ্ছিল যে আমি এখানে মাথা ঘুরে পড়ে যাবো। আমি পেছনে ফিরলাম, দেখলাম যে বাড়িটা অনেক দূরে। আমরা এখন মনে হচ্ছে আমি যাবো কিভাবে, আর আমি যদি এখন যাওয়ার জন্য পা বাড়াই এটা তো কোনো মানে গ্যারেন্টি নাই যে আমি এখন আমাকে কেউ ক্ষতি করবে না। কারণ আমার কাছে এখন মনে হচ্ছে যে আমার আসলে মা খালা থেকে শুনতাম যে নিশি ডাকা, এবং হাতিয়াতে এটা প্রায় হয়ে থাকে নিশির ডাক, মানে অনেককে এরকম বাড়ি থেকে নিয়ে যায়, মানে এরকম অনেক অহরহ কাহিনী আছে হাতিয়াতে, মানে আমার খালা বাসা ওইদিকে। তো আমার কাছে মনে হচ্ছে যে আজকে তো নিশি তাহলে আমাকে ডাকলো, আর এখন আমি যদি এখানে মরে পড়ে থাকি there is no one to save me out। আমি যাই হোক, এবং আমি সামহাও নেটওয়ার্ক কাজ করছিল না, আমি যে বাসা একটা ফোন দিব। একটু পরে আমি দেখলাম যে আমাদের বাসার কিছু লোকজন, বাচ্চা কাচ্চা, কিছু কাজিন টাজিন, ওরা হাতে লণ্ঠন নিয়ে ওরা আমার দিকে, মানে আমি দেখতেছি যে একটা আগুনের মতন আমার দিকে আসছে। পরে ওরা কাছে এসে দেখলাম যে আমাদের এই বাসার লোকজন, ওরা আমাকে এসে খুব ঝাড়ি, তুমি এখানে কেন, কার সাথে আসছো, মানে এই ধরনের এক জিজ্ঞাসাবাদ। আমি বলি যে বিশেষ করে আমি কিছু জানি না আমি এখানে কিভাবে আসছি, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে আমার এই রাস্তাটা খুবই পরিচিত। আমি যখন হাঁটা শুরু করেছিলাম আমার কাছে মনে হচ্ছে খুবই পরিচিত একটা জায়গা, বাট এখানে এসে পয়েন্টে এসে আমার কাছে মনে হচ্ছে আমি কিছু চিনি না, আমাকে বেশ তোমার বাসায় নিয়ে যাও। পরে আমাকে ওরা বাসায় নিয়ে গেল, বাসায় না পরে অ্যাজ ইউজুয়াল আম্মু অনেক ঝাড়ি যে তোমাকে বলা হয়েছে যে জায়গাটা ভালো না এন্ড অল দোজ। পরে আমাকে অনেক দোয়া কালাম পড়ে অনেক ইয়ে করা হয়, কারণ এই বাড়ির চারপাশে কিন্তু অনেক প্যারানর্মাল জিনিস ঘটে। সেই যে ওই দিন একটা নিশি ডাকলো, আমি গেলাম, বের হলাম, তারপর থেকে এখনো পর্যন্ত, মানে সে 2009-এর কাহিনী, 2019, 10 বছর হয়ে গেছে, এখনো পর্যন্ত আমি যখন আমি কিছুক্ষণ আগে নেসের একটা কাহিনী বললাম অসলোতে, আমি যখনই এরকম কোন একটা অ্যাবান্ডেন্ট প্লেসে চলে যাই তখন আমার কাছে মনে হয় যে আই স্টার্ট ফিলিং সামথিং, যেটা আমার 2009-এর আগে কোনোদিনই হয় নাই। তো আমার কাছে মনে হয়েছে যে একটা কাহিনী আমার সাথে ঘটেছে, হয়তো আমি আল্লাহর রহমতে আমার ক্ষতি হয়নি, বাট কিছু তো ইফেক্ট তো রয়ে যায়। এই ইফেক্টটা আমার ধারণা যে এটা ওখান থেকে আসছে, যে কোন একটা জায়গায় গেলে স্টার্ট ফিলিং সামথিং, আর অকারণে ডিপ্রেশনে চলে যাওয়া। মানে এই কাহিনীটার পর থেকে ফেসিং দিস প্রবলেম আমার লাইফে এখনো পর্যন্ত।
এখনো পর্যন্ত এই নিশি ডাকের পর থেকে। আচ্ছা, তো এটাই ছিল আমার কাহিনী রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। আপনার ঘটনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ, এবং আপনি কষ্ট করে এসেছেন। এবং আপনি যদি ভূত এফএমের লিসেনারদের জন্য এবং যারা আপনাদের ওইখান থেকে শোনে তাদের জন্য কিছু বলতে চান, তাহলে আপনি বলতে পারেন। ওয়েল, আমি খালি এটাই বলবো যে আমি ভূত এফএম তো ফার্স্ট থেকে শুনি, যখন বাংলাদেশে ছিলাম 2010 থেকে অ্যাকচুয়ালি রেগুলার শোনা স্টার্ট করি। তো আমি বলবো যে অনেকের থেকেই শুনেছি ভূত এফএম আসলে হয়তো দেখা যায় যে অনেকেই হয়তো অনেক মেড আপ স্টোরিজ বলে, কিন্তু আমি আজকে এসে যে স্টোরিগুলো শেয়ার করেছি, স্টোরি বলবো না, স্টোরি তো গল্প, আমি গল্প শেয়ার করি না, আমার জীবনের দুটা কাহিনী আমি শেয়ার করেছি, ইভেন্ট বলা যায়। আমি বলবো যে 100% ট্রু। আর অবশ্যই আমরা যতই ডিজিটাল হই না কেন বা যত সামনের দিকে এগিয়ে যায় না কেন, প্যারানর্মাল থিংস আর দেয়ার, আমরা এটাকে কোনোদিন অস্বীকার করতে পারবো না, যেহেতু আমরা মুসলিম, আমার ধর্মীয় গ্রন্থেও আছে এই জিনিসগুলো। তো আমি বলবো যে ভূত এফএম কে আপনারা মানে অন্তত এতটুকু বলবেন না, যে যেখান থেকে শুনছেন এতটুকু বলবেন না যে এখানে সে সবাই মেড আপ স্টোরিজ বলে, বিকজ এটা ট্রু না। আমি নিজেও এটা সাফার করেছি। আর সবার জন্য বেস্ট অফ লাক। আপনারা, আমি আশা করি যে আপনারা এতদিন যেহেতু ভূত এফএম এর সাথে ছিলেন, আগামীতেও আপনারা থাকবেন। এটাই। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আশা করছি যে আপনাদের ঘটনাগুলো ভালো লেগেছে, এবং এখন যেটা করব সেটা হচ্ছে চলে যাব আমরা একটা অডিও ক্লিপে, এবং তারপরে আবারও ফিরে আসবো। সেই পর্যন্ত আমাদের সঙ্গে থাকুন। হাফেজ মাইনুদ্দিন ভাই আমাদের সঙ্গে আছেন, সুতরাং তিনজনের ঘটনা আমরা শুনবো কিছুক্ষণের মধ্যেই। আমাদের আফনান ভাই, আমাদের আবরার ভাই এবং হাফেজ মাইনুদ্দিন সাহেব, তিনজনের ঘটনা শুনবো। আমাদের সঙ্গে থাকুন। স্টে টিউনড টু রেডিও ফুর্তি এফএম এন্ড রেডিও ফুর্তি। কে ওখানে? মশা, রক্ত চোষা। না এমএ কেন ভূতে তুমি পার্টিসিপেট করতে চাইলে মেল করেন ভূতে তুমি বেড়ে যেতে বুঝতে ডটেছেন। ধন্যবাদ। বিশ্বাস করা না করাটা আপনার ব্যাপার। আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমার নাম ফুয়াদ, আমি জার্মানিতে অবস্থান করছি, এখানে আমি মাস্টার্স করি। আমি জানি যে আপনি ভালো আছেন, কারণ আপনি সবসময় ভালোদের দলে। আমিও ভালো আছি। আশা করছি যে রেডিও ফুর্তির যত লিসেনার্স আছে সবাই অনেক ভালো আছেন। আমি আজকে যে ঘটনাটা বলবো সেটা আপনাদের কাছে অনেকটা অবিশ্বাস্য মনে হলো, এটা সত্যি। আমি বেশ কয়েকদিন যাবত কিছু জিনিস ফিল করছি যা আমার সাথে ঘটে যাচ্ছে। তো আমি মেইনলি যে বাসাটাতে থাকি সেটা একটি স্টুডেন্ট হোস্টেল। এখানে করিডোরের দুই পাশে অনেকগুলো করে রুম আছে, অনেক ছোট ছোট রুম, সেখানে এক একজন স্টুডেন্টরা থাকে। তো আমি মেইনলি এখানে এসেছি 1 বছর আগে, কিন্তু গত 1 বছর যাবত এখানে আমার কোনো প্রবলেম হয়নি। কিন্তু রিসেন্টলি আমি কিছু জিনিস মিলিয়ে দেখলাম যে অ্যাকচুয়ালি আমার রুমটাতে কিছু প্রবলেম আছে। যেমন আমি যখন প্রথমে এখানে এসেছি তখন আমি প্রচুর চুল পেতাম, অনেক বড় বড় চুল মেয়েদের। কিন্তু সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে আমার মানে কোনো মেয়ে ফ্রেন্ড বা কেউ হচ্ছে যে আমার এখানে আসে না। আমার রুমে কিভাবে সেই চুলের মানে অনেক চুল, কি বলবো ভাইয়া, আমি যখন আমার বেডের শীট সরাই তখন দেখি যে আমার ম্যাট্রেসের উপরে প্রচুর চুল। সেগুলো পরিষ্কার করার পরে আবার পরের দিন দেখি আবারও চুল। দেখি খাটের নিচে, আমার টেবিলের নিচে, সব জায়গায় প্রচুর চুল পেতাম। তো আমি হয়তো ভাবতাম যে এই জিনিসগুলো জানালা দিয়ে উড়ে আসছে অথবা দরজার নিচে দিয়ে আসছে, কিন্তু অনেকদিন ট্রাই করার পর আমি আসলে সোর্সটা খুঁজে পেলাম না যে এই চুলগুলো কোথা থেকে আসছিল। তারপরে আমি জিনিসটাকে খুব সিরিয়াসলি নেইনি, কিন্তু রিসেন্টলি আমি খুব উইয়ার্ড কিছু জিনিস দেখছি। যে জিনিসটা যেভাবে আমার মাথায় ক্যাচ করে সেটা আমি এই ঘটনাটা বলি। আমি একদিন রাতে ঘুমিয়েছিলাম, তো ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখছিলাম যে আমার খাটের ডান পাশ থেকে যে দরজাটা, সেই দরজাটা খুলে কেউ একজন হামাগুড়ি দিয়ে, অন্ধকারে আমি ফেস বুঝতে পারছিলাম না, কেউ একজন হামাগুড়ি দিয়ে আমার বেডের পাশে আসলো। এসে আমাকে, সে দাঁড়ালো, সে দাঁড়িয়ে সে আমার 2 কাঁধে ধরে আমাকে টেনে উঠিয়ে বসালো আমার বেডের মধ্যে।
তো তখনও আমি ঘুমের মধ্যে, তো কেউ সেই মানুষটা আমাকে উঠিয়ে বসিয়ে আমার কাঁধ ধরে ঝাঁকাতে লাগলো যেন আমাকে ঘুম থেকে উঠাতে চায়। তো আমার ঘুম ভেঙে গেল। ঘুম ভেঙে আমি দেখলাম যে আমি অ্যাকচুয়ালি যেই পজিশনে বসেছিলাম খাটের মধ্যে, মানে ওই জিনিসটি আমাকে যেভাবে টেনে তুলেছিল, আমি সেই পজিশনেই বসে আছি। এবং হঠাৎ করে আমি জিজ্ঞেস করলাম যে কে কে। আমি দেখলাম যে সামনে থেকে মানে সেই কালো জিনিসটা আস্তে আস্তে নেই হয়ে গেল, সেটা উধাও হয়ে গেল। তো আমি জিনিসটা খুব বেশি খেয়াল করলাম না। আমি বুঝলাম যে হয়তো এটা আমার স্বপ্ন ছিল বা কোনো কিছু। তো পরে আমি আস্তে আস্তে দেখলাম যে আমার রুমের খাবার দাবারও উল্টাপাল্টা হচ্ছে। আমি দেখা যেত যে আমি 3 পিস মুরগি রান্না করে রেখে গিয়েছি আমার টেবিলের উপরে, তো রাতে আমি বাসায় ফিরে দেখি যে আমার সেখানে 2 পিস আছে। তো আমি ফার্স্টে ভাবলাম যে এটা ভয়ের কোনো কিছু, যে হয়তো আমার রুমের চাবি কারো কাছে আছে, তারা ঢুকছে নাকি বা এরকম কোনো কিছু। কিন্তু সেদিন যে আমি স্বপ্ন দেখেছিলাম, আমার রুমে ঢুকার মতো আসলে কোনো সিস্টেম নেই, কারণ আমার রুমটা ভিতর থেকে বন্ধ করে আমি ঘুমাই। তো এবং যখন আমি ঘুম থেকে উঠলাম তখন আমার দরজাটা বন্ধ ছিল। তো রিসেন্টলি আরেকটা ঘটনা ঘটে যে আমি যখন বাইরে গিয়েছিলাম, তো বাইরে যাওয়ার আগে আমার রুমের যে বিনটা আছে যেখানে আমি ময়লা ফেলি, সেই বিনটা আমি বন্ধ করে রেখে গিয়েছিলাম। এটা নর্মালি সবসময় বন্ধই থাকে, কারণ হচ্ছে যে 2-3 দিনের ময়লা টয়লা সেখানে জমানোর পরে দেখা যায় যে প্রচুর গন্ধ বেরোয়। তো আমি বিনের বড় একটি ঢাকনা আছে, সেই ঢাকনা দিয়ে বন্ধ করে রেখে গিয়েছিলাম। তো আমি কিছুদিন আগে অনেক রাতে বাসায় আসলাম, রাত্রে 1টার দিকে। আমি পার্ট টাইম জব করে যখন বাসায় আসলাম তখন আমি দেখলাম যে আমার বিনের ঢাকনাটা খোলা এবং সেখানে একটি কলার ছোঁচা পড়ে আছে। তো আমার ফ্রিজের থেকে কেই বা কলা নিল বা কেই কলা খেলো, এবং কলার ছোঁচাটা উপরে থাকবে এরকম কোনো সিচুয়েশনই ছিল না। এর কারণ হচ্ছে যে আমি সেদিন কোনো কলা খাইনি। আমি কলা হয়তো 2-3 দিন আগে খেয়েছিলাম, যেটা আমার ফ্রিজে এখনো পচে যাচ্ছে সেই কলা। তাহলে সেই কলা কেই বা খেলো, কেই বা আমার বিনের ঢাকনা খুললো, সেটা আসলে আমি বুঝতে পারলাম না। তো এমনই যাচ্ছে। রিসেন্টলি আমি আরেকটা জিনিস দেখলাম যে আমি ঘুমিয়েছিলাম, তো হঠাৎ করে আমার ঘুম ভাঙলো। ঘুম ভেঙে আমি দেখলাম যে অ্যাকচুয়ালি আমি এতক্ষণ কোন একটি মেয়ের কণ্ঠে কথা বলছিলাম, যে কণ্ঠটা একদমই অপরিচিত, যেটা আমার মানে এটা ইম্পসিবল। আমি এই ভয়েস কখনো ট্রাই করলেও করতে পারবো না। তো এবং কথা বলতে বলতে, সেই ভয়েসে কথা বলতে বলতে আমার ঘুমটা ভেঙে যায় আসলে। এবং আমি ঘুমটা ভাঙার সাথে সাথে আমি দেখলাম যে আমি কিছু একটা বলছি। তো এই জিনিসগুলো আমার সাথে ঘটে চলেছে। আমি জানি না আসলে আমার সাথে কি আছে বা কি ঘটছে, কেন ঘটছে আমি বলতে পারি না। কিন্তু একটা ব্যাপার হচ্ছে যে আমি এই ব্যাপারগুলোতে ভীত না, আমার সেরকম কোনো প্রবলেম হচ্ছে না বা কিছুই হচ্ছে না। আমি আসলে ট্রেস করার চেষ্টা করছি যে আসলে ঘটছেটা কি। আর একটা ব্যাপার হচ্ছে, আমি যেই শহরে থাকি, বন শহরে, সেখানে বাংলাদেশিদের আনাগোনা খুবই কম। এখানে বাংলাদেশি নেই বললেই চলে, হয়তো হাতে গোনা 50-60 জন বাঙালি থাকে পুরো শহরে। আর এইদিকে দেখা যায় যে যারা এক্সোসিজম করে এরকম লোকও আমি খুঁজে বের করতে পারবো না। এর কারণ হচ্ছে আমি জার্মানিও খুব একটা ভালো না এখানে। তো সব মিলে আমি চিন্তা করলাম যে যেহেতু আমি আর 1-2 মাস এই বাসায় আছি, এর চেয়ে বেশি আমি থাকবো না। আমি হয়তো বাংলাদেশে ব্যাক করব। এই কারণে আমি আর কোন রকম স্টেপ নিচ্ছি না এই রুমটা নিয়ে। তবে আমি যতটুকু বলতে পারি যে আমি যে ঘটনাগুলো বললাম সেগুলো অনেকটা অবিশ্বাস্য মনে হলো, অথবা অনেকের সায়েন্টিফিক এক্সপ্লেনেশন খুঁজে বের করতে পারেন, কিন্তু আমি এখন পর্যন্ত পাইনি। আমি অনেক খুঁজেছি, যেহেতু আমি এই জিনিসগুলো ফেস করছি, আমি বলতে পারবো যে আমার এক্সপিরিয়েন্সটা কেমন। তো এটাই ছিল হচ্ছে যে আমার আজকের ঘটনা। রাসেল ভাই, আমি ভূত এফএম এর অনেক বড় একজন ফ্যান। আমি জার্মানিতে বসেও ইউটিউবে রেকর্ডেড যেই এপিসোড গুলো সেগুলো আমি শুনি। দোয়া করবো যে আপনারা সবাই অনেক ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আর ভালো লাগলে অবশ্যই প্লে করবেন আমার অডিওটি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। FM. The night comes alive. বিশ্বাসী করেন না করাটা আপনার ব্যাপার। ওয়েলকাম ব্যাক। ঘড়িতে সময় রাত 1:06। আমি রাসেল আছি সাথে। আমার সাথে রয়েছেন এই মুহূর্তে স্টুডিওতে আবরার ভাই এবং হাফেজ মায়াউদ্দিন সাহেব। তো আমরা কোনো দেরি না করে, আমাদের কাছে অনেকে লিখছেন, সবার লেখায় আস্তে আস্তে পড়ার চেষ্টা করবো। আগে ঘটনাগুলো শুনে ফেলি, তারপর আস্তে আস্তে সব পড়বো। হাফেজ মায়াউদ্দিন ভাইকে দিয়ে শুরু করি। মায়াউদ্দিন ভাই, আসসালামু আলাইকুম, কেমন আছেন?
ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। জি, আপনি গত সপ্তাহে এসেছিলেন এবং আপনার একটা ঘটনার কিছু অংশ বলেছিলেন হ্যাঁ। এবং বলেছিলেন যে তারপর আপনি সেখানে যাবেন এবং সেখানকার আপডেট আমাদেরকে জানাবেন আজকে। জি, জি। সেটা একটু আমাদের একটু প্লিজ জানান। গত শনিবার আমার যাওয়ার কথা ছিল, জি সেখানে আমি শনিবার যেতে পারিনি, সেখানে আমি রবিবার যাওয়া হয়। জি কিন্তু ভয়ঙ্কর যে এই সমস্ত ঘটনা শুক্রবার থেকে শুরু হয়ে যায় শান্তার সাথে। জি শুক্রবার রাত সেখানে যে সমস্ত দুর্ঘটনাগুলো ঘটে সেটা আমাদেরকে যে বলা হয় আমাকে, সেটা হচ্ছে গত শুক্রবার রাত 2টা বা 2:30টার দিকে ওনার শান্তার সাথে থাকতে অনেকেই ভয় পাইতেছিল, তো জি। ওনার সাথে ওনার ফুপি থাকতো। সেই শুক্রবার রাতে তার সাথে তার ফুপি ছিল। তো রাত 2টা-2:30টার দিকে নাকি তার পুরো ঘরটাতে সুগন্ধি চালের খুশবুতে ভরে গেছিল। জি মানে সেই সুগন্ধি চালের গ্রানটা খুব কম ছিল, পরে নাকি আস্তে 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 পুরো ঘর ছড়িয়ে গেছে সুগন্ধি চালের খুশবুটা। জি তো ওনার ফুপি বলতেছে এই এখন এত সুগন্ধি চাল অর্থাৎ পোলাওয়ার চালের গ্রান গুলো আসতেছে কোত্থেকে। হুম তো উনি উঠলো, বাতিটা জ্বালালো। যখন বাতিটা জ্বালালো দেখলো সে যে জানালার পর্দার পেঁচানো, জানালার পর্দার সাথে একটা সাপ পেঁচিয়ে ছিল। সেই সাপটা জানালার সামনে পর্দার সাথে পেঁচানো ছিল। উনি তো দেখে একটা চিৎকার দেন। হুম তো মানুষ আসার আগে দিয়ে সেই সাপটা চলে যায়। তখনই শান্তা তো ঘুমানো ছিল, কিন্তু শান্তা তখন খুব জোরে হাসতেছে, পরে আবার কান্না করতেছে। হুম পরে সে একটা সময়তে সে উঠে চলে যেতেছিল, বাসার থেকে বের হতে যেতেছিল। জি। তো ওনাকে খুব জোর করে সবাই ধরে রাখে এবং তাদের ঘরে একটি পানি পড়া ছিল, সেটা তাকে ছিটে দেওয়াতে সে আবার অচেতন হয়ে যায়, জি জ্ঞান হারিয়ে ফেলে। তো শুক্রবারটা ছিল এমন। এরপর শনিবার দিন ভর দুপুর বেলায় আরেকটা নাকি ঘটনা ঘটে। সেটা হচ্ছে আমার যাওয়ার কথা ছিল, আমি তো শনিবার যেতে পারিনি। তো শনিবার ভর দুপুর বেলায় যেটা ঘটনা ঘটে, সে শনিবার দিন সকালে উঠে গোসল করলো, খাওয়া দাওয়া সবই করলো। ঠিক ভর দুপুর বেলায় 12টা বা 12:30টার দিকে নাকি হঠাৎ করেই সে ঘরের থেকে জিনিসপত্র ভাঙচুর শুরু করে দিল। ঘরে কাছের জিনিসপত্রগুলো খুব ছুঁড়ে মারতে লাগলো, ভাঙচুর করতে লাগলো এবং সে কান্না করতে লাগলো। তো তার ফুপি ছিল, তার ফুপি তার সাথে খুব বকাঝকা করতেছে, এমন কেন করো। জি তো তার এগুলো কিছু বলে না, সে একটু পরে হাসে, একটু পরে কান্না করে। তোর ফুপি আবার ওকে ধরে ওই কিছু দোয়া পড়ে যখনই ফু দিবে, তখন ফুপিকে নাকি এমন জোর একটা চর মারে। তখন ফুপি তাকে নিয়ে আর কিছু করতে পারেনি, ফু দিতে পারেনি। কিন্তু শান্তা সেটা নাকি জানে না যে ওকে যে চর মারলো ফুপি। জি সে ফুপিকে খুব খুশি একটা চর মেরে দেয়। হুম তো ফুপিয়ে তখন সেখান থেকে বের হয়ে যায় এবং ভয় পাইয়ে যায়। সে শান্তার সাথে আর এখন কেউ থাকেনি শনিবার রাত্রে। শনিবার রাত্র ছিল একটা ভয়ঙ্কর। সেইখান হইতেছে ও যখন ঘুমিয়েছিল, তো মধ্যরাত্রে বেলায় এরকম গভীর 3টা-4টার দিকে নাকি ওয়াশরুম থেকে দেখা যাচ্ছে যে কল থেকে পানি অঝরে পড়তেছিল। তো কে যেন বলতেছে যে ওয়াশরুমে পানি কে ছেড়ে রাখছে। শান্ত তো ও তো ঘুমিয়ে আছে। তো ঘরে যখন ওয়াশরুমে গেছে পানিটা দেখার জন্য যে কে কল ছেড়ে রাখছে বন্ধ করবে, সে যখন দরজাটা নাকি ওয়াশরুমের দরজাটা খুলছে, সেইখানেও নাকি যে ওনার চাচা হয় না কি যেন হয়, তাকেও সেখানে একটা চর মারে। তো সেই রাত্রিবেলাও তারা সবাই আতঙ্কে এবং খুব ভয়, তারা সবাই মিলে দোয়া দুরূদ পড়তে থাকে। এবং সে শান্তার ঘরটা একমাত্র এখন সেদিন বন্ধই ছিল, ওকে একা রাখা হয়েছিল, সে এখানে আর কেউ থাকেনি ভয়ে। রবিবার দিন আমি যখন গিয়েছি বিকেল বেলা সন্ধ্যার দিকে আর কি, আমি বসে সবাইকে বললাম ঠিক আছে আসেন। সবচেয়ে বড় ভয় ছিল যে আমি যখন গিয়ে ওকে ডাকছি শান্তার কে বসে, সে কোনো মতেই উঠবে না, সে হাসতেছে। সে আবারও বলতেছে আমাকে যে আপনি কেন আসেন বারবার, আমাকে ডিস্টার্ব না করলে কি আপনার সময় কোনো অসুবিধা হয় না, মানে আপনি কেন আমাকে অসুবিধা করেন বারবার এসে, আপনি কেন আসতে না বলেছি, আপনি জানার পরও আমাকে কেন এত বিরক্ত করতেছেন, আপনি চলে যান। তখন বললাম হ্যাঁ আমি তো চলে যাব, কিন্তু আমি আপনার সাথে কিছু কথা বলতে চাই। জি যে আপনার এরকম কতদিন ধরে চলবে, আপনার যে মানসিক সমস্যা হয়ে গেছে, আপনি এমন পাগলামি করতেছেন, সবাই ঘরের মধ্যে অসুস্থ হয়ে আছে, সবাই নারাজ আপনার প্রতি, তো সবাইকে আপনি কিভাবে খুশি করাবেন আমাকে সেটা বলে দেন। আবার সে খুব হাসলো। পরবর্তীতে আমি যখন
কোরআন থেকে কিছু তেলাওয়াত করি, তখন আমার হাতের মধ্যে একটা আঁচড় পড়ে যায়। আমার এই হাতের মধ্যে আছে আঁচড়টা, সেই হাতের মধ্যে আমাকে একটা আঁচড় দেওয়া হয়। দরজাটা ছিল বন্ধ, আমার আঁচড় দেওয়ার পরে দরজাটা ছিল বন্ধ, সেই দরজাটা এমন ভাবে জোরে খুলে যায়, মানে বিকট শব্দে, জি। এতে সবাই ভয় পেয়ে যায় প্রচন্ড ভাবে। পরবর্তীতে আমি ওনাকে জিজ্ঞেস করলাম, এখন আপনার নামটা বলেন, কোথা থেকে আসছেন এবং আপনার নামটা আমাকে বলে দেন। সে বলেই না, সে চুপ করেই বসে আছে। পরবর্তীতে আমি বললাম, দেখেন আমাকে নাম বলতে হবে এবং আপনি কোথা থেকে আসছেন, কেন আসছেন সেটা আমাকে বলে দেন। সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি ঘর থেকে সবাইকে মুক্তি দান, সবাইকে খুশি করান, সবাই খুব অসন্তুষ্টিতে আছে, পেরেশানিতে আছে, আপনি কষ্টই মেয়েটাকে আঘাত দিতে পারেন না, আপনি চলে যেতে পারেন। কোনো কথাই সে বলতেছিল না। পরবর্তীতে যখন আমি কোরআনের পাঠ থেকে তেলাওয়াত করে একটি ফু দেওয়া হয়, তখন সেই শান্তা অজ্ঞান, জ্ঞান হারিয়ে ফেলে। কিছুক্ষণ পর, বেশ আধা ঘন্টার পর মতন, সে উঠে বসে, এই যে তার যা কিছু হয়েছে সে বললো যে কোনো কিছুই নাকি তার স্মরণ নেই। উনি যে বিক্রমপুর গিয়ে যে দাওয়াতে খেয়ে আসছিল, ওইটাও নাকি তার মনে নেই। এই যে আসার পরে যে কি হয়েছে না, সে নাকি কিছুই বলতে পারে না। পরবর্তীতে সে বলছে যে আমার এগুলো কিছু কষ্ট ছিল, আমার শরীর ভার ছিল, কেন এলোমেলো ছিল, আমি কাউকে ঠিক মতন চিনতে পারিনি। তবে এই যে আমাদের এই কাজ, যে সাপ জিনটা, জিন সাপটা প্রচন্ড শক্তিশালী এবং ক্ষমতাধর ছিল, যা খুবই কষ্ট হয়েছে, যে আমিও আঘাত পেয়েছি। মানে এমন একটি খুব ভয়ঙ্কর জিনটা ছিল এটা। তো এখন ছাড়ানো হয়েছে, কিন্তু ও বলছে যে আমি আবারও দেখা করব, আমি আবারও আসবো, আমি আবার ওর সাথে দেখা করে যাব। তো আমি এটাও বলছি, উনি আমাকে বলছে যে পূর্ণিমা যখন হয় আর অমাবস্যা যখন হয়, আমি ওই সময়তে দেখা করব, যদি সম্ভব হয় ওই সময়তে তাকে হেফাজত করে নিও। কিন্তু সে বলছে অমাবস্যা এবং পূর্ণিমায় আমি ওর সাথে দেখা করব। ওকে, এটাই ছিল ভাইয়া। থ্যাংক ইউ সো মাচ। আমরা এখন চলে যাব আবরার ভাইয়ের কাছে, এবং আবরার ভাই অনেকদিন পরে এসেছেন। ওয়েলকাম ব্যাক আবরার ভাই, এবং আশা করছি ভালো আছেন। আমরা চলে যাই আপনার ঘটনায়। তার আগে যদি আপনি কিছু বলতে চান, ডেফিনেটলি আপনি বলতে পারেন। ধন্যবাদ রাসেল ভাই, গুড টু বি হিয়ার আফটার লং টাইম। মনে হয় 5 বছর পরে আসলাম। আসলে ছিলাম না, যে কারণে আসা হয়নি। আর এর ভিতরে অনেক ঘটনাই ঘটে গেছে সাথে, যেটা আসলে ভাবছিলাম যে শেয়ার করব। তো এই ফাঁকে এসছি বেশ কয়েক মাস, তো ভাবছিলাম কবে আসি, তো আপনার সাথে কথা বলে চলে আসলাম। আমি ঘটনায় চলে যাই। আসলে ঘটনাটা হচ্ছে যে আমার ছোটবেলা থেকেই, যেটা আমি কখনো কারোর সামনে ডিসক্লোজ করিনি। আচ্ছা, আজকে করতে যাচ্ছি আর কি। এক্সেলেন্ট। সেটা হচ্ছে যে I was possessed at the age of 6 and till 8 years old I was possessed. 2 বছর আমার সাথে অনেক কিছু ঘটেছে, এবং যে ঘটনাগুলো ঘটেছে সেটা একটু শেয়ার করব, এবং এটার আফটার ইফেক্ট যা এখনো কিছু কিছু মাঝে মাঝে পাই, সেগুলো শেয়ার করবো। ওকে, একটু শর্টেই যাই, বেশি নো প্রবলেম। ওকে, 6 বছর বয়সে হঠাৎ করে একসময় প্রায় দেখা যেত, প্রতিদিনই আমরা থাকতাম হাতির পুল ভূতের গলি এলাকায় সেই সময়টা। তো ওখানে থাকা অবস্থায় দুপুরবেলা দেখা যেত যে আমাদের বাসার কাজের লোক ময়লা ফেলতে যেত। আচ্ছা, এবং আমি যেহেতু বাসা মানে সবচেয়ে ছোট মানুষ ছিলাম, আমি দেখা যেত বাইরে যাওয়ার একটা অজুহাত পেলে সেটা আমি কাজে লাগিয়ে দিতাম। ওকে, তো ওই সময়টা আমার যেটা খেয়াল পড়ে যে যখনই ময়লা ফেলতে যেত আমি সাথে যেতাম। আচ্ছা, ঠিক আছে। তো এরকম হতে হতে কোনো এক সময় দেখা যেত রাত্রেবেলা হঠাৎ করে চিল্লিয়ে উঠেছি, মানে ঘুম ভেঙে গেছে, খুব হাউকাউ করছি, দেখা যাচ্ছে আমার সকালবেলা কিছু মনে নেই। পরে আমার মা বলছে যে কি হয়েছিল বাবা, বা আমার বাবা বলছে, বা আমার বোন বলছে, বড় বোন বলছে। তো জিনিসটা আমার খুব কিছু খেয়াল থাকতো না তখন, রাতে কি হয়েছে বা কি ঘটেছে কিছু খেয়াল থাকতো না। তো এরকম চললো বেশ 6 মাস 7 মাস চললো, এরকম প্রায় হতো আমার। আচ্ছা, মানে আমি রাত্রেবেলা উদ্ভট আচরণ করতাম, যেটা আমার সকালবেলা কিছু খেয়াল থাকতো না। তো চিটাগাং এ আমার দাদা বাড়ি ছিল। তো ওখানে যাওয়ার পর আমার দাদা এগুলো শোনার পর একটা হুজুর ডাকেন। আচ্ছা, তো যে হুজুরকে ডাকেন উনি সম্ভবত আপনার চিটাগাং বেশ নাম করা, আমার খেয়াল নেই। তো উনি আসেন, এসে নিয়ে মোটামুটি আমাকে দেখে এসে বলে, হ্যাঁ এই বাচ্চা পজেসড।
মানে ওর উপর আসর আছে। আচ্ছা। তো এর ভিতর একটু বলে নিই, মাঝে মাঝে আমি একটা বাচ্চা ছেলেকে দেখতে পেতাম, আমার যেটা খেয়াল পড়ে ছোটবেলায় ঢাকায় থাকা অবস্থায়। মাঝে মাঝে দেখতাম যে দুপুরবেলা, ভর দুপুরে হঠাৎ করে আমার সামনে, আমি হয়তো ঘুম থেকে চোখ খুলেছি, দেখি যে একটা বাচ্চা ছেলে, আচ্ছা, আমারই বয়সী প্রায় এরকম দেখতে, তার সাথে মাঝে মাঝে কথাও বলতাম, এবং তার নামটা ছিল আরিফ। সেটাও মনে আছে আপনার? সেটাও আমার এখন পর্যন্ত মনে আছে। এই যে আমি বলছি না, আমার মোটামুটি মানে গুজবান্স এখনো মনে পড়ে সেটা। রাইট। এই আরিফের সাথে দেখা হতো মাঝে মাঝেই, এবং সে আমাকে সবসময়, মানে যেটা আমার খেয়াল পড়ে, যে সে খেলতে চেত বা আমার সাথে থাকতে চেত, এরকম কিছু ব্যাপার ছিল। তো চিটাগাংয়ে ওই হুজুর যখন আর কি আমার সামনে আসেন, উনি বললো যে এই বাচ্চা পজেসড, এবং একটা 12 বছরের একটা ছেলে লাগবে, এবং কোনো একটা রাশির কথা সে বলেছিলেন। তো সেই ছেলেটাকে পাওয়া গেল 12 বছরে, আমারই এক কাজিন, ওই একই বিল্ডিং এ 4 তলায় থাকতেন আমার দাদা বাড়ি। তো মানে আমার দাদার ভাতিজার ছেলে আর কি। তো রফিক নাম, রফিককে ডেকে আনা হলো, আমাদের ড্রয়িং রুমে বসানো হলো একটা কাপড় টাপড় দিয়ে। জি। এখন যখন ওই হুজুর তার যে ঘটনা, মানে তার যে প্রসিডিওর, যেটা এই প্রসিডিওর যখন স্টার্ট করলো, দোয়া কালাম পড়া শুরু করলো, তখন আমি দেখলাম আরিফ ওই ড্রয়িং রুমে এক কোণায় এসে দাঁড়িয়ে আছে। আচ্ছা। বাট সে কিন্তু পাটা কিন্তু মাটিতে নেই, একটু উপরে আমি দেখতে পাচ্ছি। আর 12 বছরের যাকে রাখা হয়েছে, তাকে আমি এখন যেটা আমি বুঝতে পারি, তাকে রাখা হয়েছিল আরিফকে সেও দেখতে পাচ্ছিল, এবং আরিফ যেটা বলবে, রিপ্লাই দিবে, সেটা তার মুখ দিয়ে শুনবে, আমার মুখ দিয়ে না। আচ্ছা। কারণ আমার মুখ দিয়ে শুনলে এটা অনেকেই বিশ্বাস করবে না, যেহেতু আমি পজেসড। তো ওই অবস্থানে আরিফকে অনেকগুলো কোশ্চেন করা হলো হাজির করার পরে, এবং আমার যে রফিক, যে আমার চাচাতো ভাই, মানে দুঃসম্পর্কে চাচাতো ভাই, সে রিপ্লাই গুলো দিচ্ছে, আমি শুনছি, রফিক শুনছে, সে অ্যান্সার দিচ্ছে যে তুমি কোথা থেকে এসছো, তোমার নাম কি, তুমি কেন ওকে ডিস্টার্ব করো। সে বলল, রিপ্লাই সে বলল যে সে ভর দুপুর বেলা, মানে আমি যখন ময়লা ফেলতে যেতাম ওখানেই সে থাকতো বেশিরভাগ সময়, এবং সেখান থেকে সামহাও তাকে আমি পাড়া দিয়েছিলাম, এবং কোনোভাবে আমাকে ভালো লেগেছে, সে আমার সাথে খেলতে চায়। এবং এরপরে তা যেহেতু মানে তেমন একটা করা কিছু ছিল না জিনটা, তাকে হুজুর সামহাও কনভিন্স করে চলে যেতে বলে, কিছু কন্ডিশন দিয়ে সে চলে যায়। এবং সে একটা জিনিস আমাকে বলে, মানে হুজুরকে বলে গেছে রফিকের মাধ্যমে, যে আমার সামনে অনেক ঘটনাই ঘটবে, বাট কেউ আমাকে কখনো আর সেকেন্ড টাইম পজেস করবে না। আচ্ছা। ইভেন আমার সামনে আসলে এখন পর্যন্ত অনেক ঘটনাই ঘটে যেগুলো আমি বুঝি, ফিল করি, কিন্তু আমি কখনো পজেস হই না। রাইট। এবং আমার অনেকগুলোই ঘটনা আছে, টাইম টু টাইম আমি সেগুলো শেয়ার করবো। ওকে, ঠিক আছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আমরা চলে যাচ্ছি আবারও আমাদের আফনান ভাইয়ের কাছে। তার আগে একটু পড়তে চাই, আমাদের এখানে আহমেদ বাইজিদ তিনি লিখছেন যে সালাম নিবেন আপনার ভাই। আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি মাহবুব হোসেন টিপু, এছাড়াও আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এখান থেকে আচ্ছা টাঙ্গাইল থেকে অনেকে লিখছেন, এমডি মাহবুল আমাদের সাথে আছেন দেখতে পাচ্ছি, আদনান ইবনে হিমি, এবং তিনি আমাদের হাফেজ মাহিদুল ভাই তাকে শুভেচ্ছা জানিয়েছেন, এন্ড থ্যাংক ইউ ভেরি মাচ। এবং আমাদের সঙ্গে দেখতে পাচ্ছি মুজাহিদ আছেন আমাদের সঙ্গে, এস আর রাজ, এমডি মুজাহিদ চৌধুরী রনি আমাদের সঙ্গে আছেন আরো অনেকেই। থ্যাংক ইউ ভেরি মাচ যারা আমাদের সঙ্গে আছেন এবং পুরোটা সময় থাকবেন, থেকে অনেক 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 ধন্যবাদ। এবং আমাদের যে ফেসবুক পেজ রেডিও ফুর্তির, সেখানেও দেখতে পাচ্ছি অনেকে লিখছেন। লামিয়া ইসলাম আমাদের সঙ্গে লিখছেন, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এমডি মবিন মিয়া, এবং তিনি মিরপুর থেকে আমাদের সঙ্গে আছেন। ইয়াসিন রাফি আমাদের সঙ্গে আছেন, আমাদের সঙ্গে ইনকমপ্লিট পার্থ আছেন রাজশাহী থেকে, সঙ্গে আছেন তিনি রেজওয়ান রৌহা আমাদের সঙ্গে আছেন রাজশাহী থেকে শুনছেন। সাব্বিন ইসলাম সানান আমাদের সঙ্গে আছেন, অন্তর আহমেদ আমাদের সঙ্গে আছেন, মেহেদি হাসান মামুন আমাদের সঙ্গে আছেন, নাইনা হুসাইন আমাদের সঙ্গে আছেন ফারাবি বিনতে তিতাস, মোহাম্মদ ওসমান সাদি আমাদের সঙ্গে আছেন উত্তম বিশ্বাস, এমডি
মকদুম সরকার, আমাদের সঙ্গে আছেন এমডি আরিফুল ইসলাম, এছাড়াও আমাদের সঙ্গে আছেন ফারাবি বিনতে তিতাস, আমাদের সঙ্গে আছেন দেখতে পাচ্ছি এছাড়াও এখানে সাইফুল ইসলাম, এবং আমাদের সঙ্গে আছেন তিনি আছেন ইরান থেকে, তিনি আমাদেরকে শুনছেন এই মুহূর্তে। আমাদের সঙ্গে আছেন এমডি আচ্ছা আমাদের সাথে মিজান আহমেদ, আমাদের সঙ্গে আছেন সাইম সকাল, আজিমপুর ঢাকা থেকে শুনছেন তিনি। এছাড়াও অ্যাপ দিয়ে শুনছেন বিএইচ বিজয়, এছাড়াও আমাদের সাথে আছেন HM সানি, আছেন আমাদের সঙ্গে আরো অনেকেই, মাহফুজ আহমেদ নাইম সহ। থ্যাংক ইউ ভেরি মাচ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা চলে যাচ্ছি আমাদের আফনান ভাইয়ের কাছে এবং তার কাছ থেকে আমরা সেকেন্ড যে ঘটনাটা সেটা শুনবো। আশা করছি আপনাদের ভালো লাগবে। ধন্যবাদ রাসেল ভাই দ্বিতীয়বার সুযোগ দেওয়ার জন্য। রাসেল ভাই, এমনিতে সাধারণত সরাসরি ঘটনায় চলে যাই, জি। তো আজকে আসলে আমি এখানে এসে সবার ঘটনা শুনে আমার এতটাই ভালো লাগছে যে আমি কোনো ঘটনা আসলে কমপ্লিমেন্ট না করে কিন্তু থাকতে পারছি না। আচ্ছা, জি বলেন। স্পেশালি ফার্স্টে যে আপুটা এসেছিলেন নরওয়ের অসলো থেকে, জি। আমার এক বন্ধু আছে নরওয়ের অসলোতে থাকে, জি। বছর দুয়েক আগে ও আমাকে একবার বলেছিল যে বছর নেস নামক একটা জায়গায় এরকম একটা জায়গা আছে যেখানে গেলে নাকি সুইসাইড করতে ইচ্ছা করে, বাট সেটা কি কোনো চার্চের ওখানে কিনা এরকম কিছু বলে নাই আমাকে। তো আমি ওকে বলেছিলাম যে ঠিক আছে আমাকে এরকম ঘটনা পেলে জানাই, কিন্তু পরবর্তী ওর সাথে আমার যোগাযোগ করার সময় হয়নি। জি। তো আমি তো জানতাম না আপু ঠিক ওই জায়গার ঘটনাটাই বললো। আমার পাশ থেকে যখন বলছিল আমি খুব মনোযোগ দিয়ে শুনছিলাম যে আসলে ওই এটা তো এরকম একটা কথা তো আগে আমাকে বলেছিল আমার এক বন্ধু। আর আসল ভাই, অনেকে বিশ্বাস করে না যে এরকম জায়গা থাকতে পারে। আমি এর আগেও কিন্তু অনেকদিন আগে একটা ঘটনা বলেছিলাম, জাপানের ফুজিয়ামা শহরের, জাপানের ফুজিয়ামা শহর একটা জঙ্গল আছে, সবাই এটাকে সুইসাইড ফরেস্টই বলে। ওখানে কেউ গেলে ওখানে সবাই ইচ্ছা করে যে সুইসাইড করবে, এবং যারা ওখান থেকে সুইসাইড করার অ্যাটেম্প্ট নেয় কিন্তু করতে পারে না, বেঁচে ফিরে আসে, ওরা কিন্তু বাকিটা জীবন মেন্টালি ডিসেবল হয়ে থাকে। আচ্ছা, সুতরাং এরকম ওয়ার্ল্ডে কিন্তু এরকম বেশ জায়গা আছে এরকম, যেরকম অবিশ্বাস করার কিন্তু কোনো উপায় নেই। বিশেষ করে ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে এটার পরিমাণ অনেক বেশি, বরং আমাদের এশিয়াতেই সেটা কম, ওখানে অনেক বেশি। আর জাদুবিদ্যার সবচেয়ে বেশি চর্চা হয় কিন্তু আফ্রিকাতে এবং দক্ষিণ আমেরিকাতে, এটা সবচেয়ে বেশি হয়। তো রাসেল ভাই, এখন আমি সরাসরি আমার ঘটনাটা চলে যাচ্ছি। তো এই ঘটনাটি রাসেল ভাই আমাকে দিয়েছে আমাদের রাজবাড়ী ভৌতিক টিমের সদস্য সচিব। এর আগে অনেক ঘটনা দেয় আর কি, আজকে এবারও দিয়েছে। সরাসরি ঘটনাটা চলে যাই। ঘটনাটির সময়কাল রাসেল ভাই 1997 সালের দিকের ঘটনা। জি। এই ঘটনাটি মানে একটু ব্যাকগ্রাউন্ড আমাকে একটু নিয়ে আসতে হবে বলার জন্য। সেটা হলো যে পাবনা জেলার নাজিরগঞ্জ থেকে সাধারণত দেখা যায় ওই সময় হতো কি, ওই যে কিছু আমরা যেটাকে ওই যে কামলা বলি আর কি, ওই যে গ্রামে যখন ধান কাটার মৌসুম হয় ওই সময় কিন্তু বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে উত্তরবঙ্গ থেকে শুরু করে বিভিন্ন জায়গা থেকে কিন্তু লোক আসে ধান কাটার জন্য, যে এলাকায় অন্তত ধান পাট বেশি হয়। আমাদের ফরিদপুর অঞ্চল বা রাজবাড়ী অঞ্চলে ধান পাট একটু বেশি হয় আর কি, তো যার কারণে এখানে এই কামলারা আসেন আর কি। তারপর সিজন শেষ হলে তারা আবার বাড়িতে চলে যান। দেখা যাচ্ছে ওই সময়ে আপনার কিছু লোক আসে আপনার নাজিরগঞ্জ থেকে, আর আসে হচ্ছে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার হেলেঞ্চা গ্রামে। আসলে ভাই, এর আগেও আমি কালুখালী নিয়ে কিন্তু অনেকগুলো ঘটনা বলেছি, এবং আমাদের রাজবাড়ী জেলার, আমার বাসা যেহেতু রাজবাড়ী জেলার সবচেয়ে যে হন্টেড এরিয়া যেগুলো আছে ম্যাক্সিমাম কিন্তু এই কালুখালী উপজেলার মধ্যে পড়ে। এবং আমি নিজেও সরজমিনে কয়েকটা জায়গায় গিয়েছি, মানে সেই রিলেটেড ঘটনা বলছি। যেমন জামালের বাগানের একটা ঘটনা বলেছিলাম, একটা বিলের ঘটনা বলেছিলাম, আমি নিজে সেখানে গিয়েছি একদম সশরীরে। তো এই গ্রামের নামটা ছিল হেলেঞ্চা গ্রাম, এখনো আছে গ্রামটা। তো এই হেলেঞ্চা গ্রামের ঘটনাটা ছিল ওই নাজিরগঞ্জ থেকে দুইজন আপন দুই ভাই আসেন আর কি একটা বাড়িতে, একটা বড় একটা গেরস্ত বাড়িতে কাজ করার জন্য। তো ওনারা ওই গেরস্ত যিনি ওই বাড়ির মালিক, ওনারা দেখতেন যে এই দুই ভাই, আপন দুই ভাই খুবই অনেক পরিশ্রমী, এবং তাদের উপরে যে সাধারণত দেখা যায় মানুষ অনেকে কাজে ফাঁকি দেয়, দাঁড়িয়ে থেকে কাজ করাতে হয়, দেখা যায় তারা খুবই সব কাজগুলো খুব সুন্দরভাবে করেন, এবং গেরস্ত ওদের দুইজনকে খুব ভালো লাগে। আবার দেখা যাচ্ছে যে কাজের মাঠের মধ্যে নামাজের ওয়াক্ত হয়ে গেছে, তারা কিন্তু একদম মানে কাজ ফেলে দিয়ে নামাজ পড়ে আবার কাজ শুরু করে। আচ্ছা, তো এটা দেখে গেরস্তর খুব ভালো লাগে। ভালো লাগার পরে তখন যখন সিজনটা শেষ হয়ে যায়, সবাই যখন বাড়ি চলে যাবে, তখন ওই গেরস্ত তখন ওই দুই ভাইকে বলে যে তোমাদের দুইজনকে আমার খুব ভালো লেগেছে, তো আমার মানে দুটা মেয়ে আছে, তোমরা তোমাদের পরিবারের সদস্যদের আমার ঠিকানা দাও, বাড়ির ঠিকানা দাও, আমি আমার দুই মেয়েকে তোমাদের সাথে বিয়ে দিতে চাই।
তো ওরা দুইজন ছিল কিন্তু রাসেল ভাই খুবই গরিব, আচ্ছা, কিন্তু ওদের কাজ এবং আচার আচরণ কথাবার্তা এতটা ভালো লেগেছে যে ওনার নিজের আপন মানে দুই মেয়েকে বিবাহ দিতে রাজি হয়েছেন। তখন ওরাও খুব ভদ্রতার সাথে বলে যে আমাদের বাবা জীবিত নাই, জি। আমাদের মা জীবিত আছেন, যে ঠিকানা দিচ্ছি, আপনারা আসেন আমাদের বাড়িতে। তো ভাই ঠিক আছে, ভালো, মানে উনি যথাযথভাবে তার মায়ের কাছে বিয়ের প্রস্তাব নিয়ে যান, মাও রাজি হয় এবং মানে ধুমধামের সাথে বিয়েও হয়ে যায়। এবং বিয়ের হওয়ার পরে দেখা যাচ্ছে ভাই ওই দুই ভাইয়ের ওই নাজিরগঞ্জ এলাকায় আসলে কোনো জায়গা টাকা ছিল না, ওরকম কিছুই ছিল না, মানে একরকম ভূমিহীন লোক ছিল। তো যার কারণে তার শ্বশুর বলে যে তুমি তোমার মা সহ সবাই এখানে চলে আসো, মানে হেলেঞ্চা গ্রামে চলে আসো, এখানেই থাকো, ওখানে যেহেতু জায়গা তোমাদের ওইভাবে নাই, আর চরাঞ্চল, কষ্ট হবে, আমার মেয়ে দুটোরও কষ্ট হবে। তো সবাই মিলে হেলেঞ্চা গ্রামে চলে আসেন। তো চলে আসার কিছুদিন পরে, ধরুন সপ্তাহখানেক পরে, এই দুই ভাইয়ের মা হঠাৎ করে খুব অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পরে এবং অসুস্থ হওয়ার মোটামুটি এক সপ্তাহের মধ্যে মা মারা যান। আচ্ছা, কিন্তু রাসেল ভাই এখানে একটা প্রবলেম হয়ে দাঁড়ায়, ওনার মায়ের একটা ওসিয়ত ছিল আচ্ছা, যে ওনার হাজবেন্ডের কবরের পাশে যেন ওনার কবর হয়, কবর দেয়া। এটা উনি অনেক আগে থেকে, এবং যার কাছে মানে দেখা হতো আত্মীয় স্বজন বলতে সবাইকে ওসিয়ত করে যেত আমার কবরটা যেন আমার স্বামীর কবরের পাশে হয়। আচ্ছা, যেহেতু ওনার মায়ের একটা ওসিয়ত ছিল এবং ওনার বাচ্চা দুটো ছোট অবস্থায় ওনার মা বিধবা হয়েছিলেন, এই জন্য মানে জীবনে অনেক কষ্ট করেছেন, কিন্তু এই ইচ্ছাটা অবশ্যই পূর্ণ করতে হবে। তার দুই ছেলে বলে যেভাবেই হোক দূরে হলেও আমার মাকে আমার বাবার কবরের পাশেই কবর দেব। আচ্ছা, তখন সময়টা এতটা মানে ছিল না, মানে অনুকূলে ছিল না, বর্ষাকাল শুরু হয়ে যায় তখন। আবার ওই সময় তো যোগাযোগ ব্যবস্থা তো উন্নত ছিল না যে এত দূর নিয়ে যাবে। তো এখানে আসলে বলে রাখা ভালো যে ওই হেলেঞ্চা গ্রাম থেকে পদ্মা নদীতে আসার জন্য প্রায় 60 কিলোমিটার মানে মনে করেন যে মেঠো পথ অতিক্রম করতে হয়। আচ্ছা, তারপরে নদীতে আসার পরে শাখা নদী পার হতে প্রায় আরো নদীপথ 5-6 কিলোমিটার অতিক্রম করতে হয়। তারপর মূল পদ্মা থেকে আবার নাজিরগঞ্জ যেতে কিন্তু সব মিলাই প্রায় 15 থেকে 17 কিলোমিটারের খালি নদীপথ পাড়ি দিতে হয়। আচ্ছা। এটা কিন্তু খুব সহজ পথ না, না, একেবারেই বেশ, না। মানে ওই সময়টাতে যোগাযোগ ব্যবস্থা আর এতটা ভালো ছিল না ওই অঞ্চল। এখন একটু ভালো হয়েছে, আমি দেখছি মোটামুটি ওই অঞ্চলের রাস্তাঘাটগুলো এখন দেখছি মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর কি। এখন ওরা চিন্তা করে যে মায়ের লাশ তো নিয়ে যেতে হবে, আর যেহেতু মানে লাশ মানে গ্রামের লোকজনের একটা বিশ্বাস যে লাশ দ্রুত দাফন করে দেয়া, তখন সবাই চিন্তা করে যে যেহেতু মানে সন্ধ্যার পরে মারা যায় ওনার মা, তো চিন্তা করে যে লাশটা আমরা নিয়ে যাব, রাতেই নিয়ে যাই, যতদূর আগানো যায়, তাতে সকাল হলেই দাফন করে দেওয়া যায়। জি। তো সবাই বলে যে এত রাত্রে তো নৌকা টোকা পাওয়া যাবে না, তারপর চেষ্টা করছে তো দোষ নেই। তো হেলেঞ্চা গ্রাম থেকে আসলে ওনারা রওনা দেওয়ার সময় তো ওনারা প্রায় 4 কিলোমিটারের পথ একটা ভ্যানে যান। তারপরে প্রায় 3 কিলোমিটার পথ একটা ঘোড়ার গাড়ি পান। এই ঘোড়ার গাড়িতে যান। এই পর্যন্ত রাসেল ভাই ওই ভ্যান চালক বা ঘোড়ার গাড়ি এই রিলেটেড কোনো প্রবলেম হয়নি। ওনারা মাঠে যখন নদীর ধারে আসেন তখন দূরে দেখেন যে একটা নৌকা অনেক দূরে, কারণ সব বর্ষাকাল ছিল তো, মানে মোটামুটি লোকজন একটু মাছ ধরাও ব্যস্ত ছিল। তো অনেক রাত হয়ে গেছিল ওখানে আসতে, প্রায় রাত 1টা-1:30 বেজে গেছে ওই সময়, মানে ওই নদীর ধারে আসতে ওই 5-7 কিলোমিটার অতিক্রম করতে এত সময় লেগেছে সন্ধ্যার পর থেকে। তো এখন ওনারা দূর থেকে ডাকছিলেন ওই মাঝিদেরকে। তো দেখা যাচ্ছে যে একটা মাঝারি সাইজের একটা নৌকা 2-3 জন মাঝি সহ ওখানে আসেন। বলেন কি ব্যাপার, আপনি কি হয়েছে, ডাকাডাকি করেন কেন? তো বলে যে আমার মায়ের লাশটা নিয়ে যেতে হবে নাজিরগঞ্জে। আচ্ছা, তো এখানে আপনি সাহায্য করেন। বলে যে আমাদের তো এখন মাছ ধরার সময়, আমরা তো জাল ফেলেছি নদীতে, এখন তো আমরা যেতে পারবো না, আর তাছাড়া লাশ তো আমরা নেই না এইভাবে, আমরা তো এটা তো মাছ ধরা নৌকা। তো খুব অনুনয় বিনয় করেন, বলে যে আপনার মাছ ধরে সাধারণত রাত্রে কয় টাকার মাছ ধরবেন? তো বলে এত টাকার মাছ ধরবো। বলে ঠিক আছে, আপনি যত টাকার মাছ ধরবেন বাজারে বিক্রি করবেন, আমি তার দ্বিগুণ টাকা দিব, শুধু লাশটা খালি নাজিরগঞ্জের ঘাটে আমাদেরকে পৌঁছে দেন। তখন ওরা চিন্তা করে যে ঠিক আছে, টাকা যেহেতু দিতে চাচ্ছে আর লোকটা বিপদেও পড়েছে, একটা মানবিক একটা দায়িত্ব এটা পৌঁছে দেয়া, তখন তারা রাজি হন। এবং ওরা কিন্তু মানুষই ছিল রাসেল ভাই, ওরা কিন্তু জিন টিন ছিল না, একদম মানুষই ছিল, নর্মাল মানুষ, স্বাভাবিকভাবে এ পর্যন্ত চলছিল। লাশ যখন রাসেল ভাই শাখা নদী পার হয়ে মূল পদ্মা নদীতে চলে আসে, তখন নৌকা যখন যাচ্ছে আস্তে আস্তে হঠাৎ একটা অদ্ভুত ঘটনা ঘটে। কি বলেন? সেটা হচ্ছে যে ওরা দেখে নদীর মাঝখানে একটা বড় আকৃতির বক দাঁড়িয়ে আছে।
আচ্ছা, খুব ইন্টারেস্টিং ব্যাপার। বড় আকৃতির বক রাসেল ভাই, এর বক কিন্তু আসলে পানির উপর দাঁড়ায় না, এটা হয়তো বা ওই চট টট পড়লে দাঁড়ায় এর উপরে। রাইট। এখন লোকজন চিন্তা করছে মাঝি কি ব্যাপার, এদিকে তো নৌকা তো মাঝে মাঝেই নিয়ে আসি, এই চর আসলো কোত্থেকে এখানে? বক দাঁড়িয়ে আছে রাতের বেলায়, স্পষ্ট দেখা যাচ্ছে একটা বড় আকৃতির বক এবং অস্বাভাবিক রকমের বড়। চিন্তা করে হতেও পারে হয়তো বা রাতের বেলা অত বড় বক হতেও পারে, কিন্তু ওরা কখনো দেখে নাই। আমাদের কোন কোন মাঝির বয়স ছিল 60 ঊর্ধ্ব, তিনজনের মধ্যে, কিন্তু এত বড় বক কখনো দেখে নাই। যাই হোক, নৌকা ওদিক দিয়েই যেতে হবে রাসেল ভাই, কিছু করার নাই। এখন বক তাদেরকে দেখে ওখানে নড়াচড়া করে না, উড়েও যায় না। জি। হঠাৎ করে রাসেল ভাই মানে এই নৌকাটা তাম করে একটা মানে কোনো কিছুর সাথে ধাক্কা খেয়ে থেমে যায়, মনে হয় নিচে কোনো চর পড়ে গেছে। এবং ওরা সবাই অবাক হয়, এটা মাঝ নদী, মানে একদম উত্তাল পদ্মা, বর্ষার সময় স্রোত, জি, এইখানে তো চর পড়ার কোনো কথা না। মানে সবাই খুব অবাক। যাই হোক, যেহেতু একটা ধাক্কা খেয়েছে তো নৌকাটা তো সরাতে হবে, এবং ধাক্কা খাওয়ার পর দেখা যাচ্ছে বক ওটা ওইভাবেই আছে। সে কি করছে, ওই নদীর মধ্যে মাথাটা ঢুকিয়ে মাছ খাওয়ার চেষ্টা করছে। তো একজন মাঝি নামার পরে দেখে যে সত্যি তার মোটামুটি হাঁটু পানিরও নিচে পানি আর কি, মানে ওখানে চর আছে। খুব অবাক হন, চর তো থাকার কথা না এখানে, খুব চিন্তিত হয়ে পড়ে। তো যাই হোক, যেহেতু আছে কিছু করার নাই, হতেও পারে কোনোভাবে। তো উনি ধাক্কা দিয়ে নৌকাটা চর থেকে দূরে সরাই নিয়ে, যাতে নৌকাটা একটু ঘুরিয়ে নিয়ে যাওয়া যায়। আচ্ছা। তো রাসেল ভাই যখন উনি নৌকাটা ধাক্কা দিয়ে সরানোর চেষ্টা করছিলেন, কিছুতেই নৌকা সরছিল না, মনে হচ্ছে কোনো একটা জিনিস নিচ থেকে এমন ভাবে নৌকাটা টেনে ধরে রেখেছে যে কোনোভাবেই সেটা সরানো যাচ্ছে না। তো উনি মনে করছেন হয়তো বা চরের একটু বেশি উপরে উঠে গেছে নৌকা, যার কারণে ধাক্কা দিয়ে সরাতে পারছেন না। তো সবাই নৌকার উপরেও যারা ছিল, তখন কয়েকজন মাঝি চিন্তা করলো আচ্ছা ঠিক আছে, উনি একা যেহেতু পারছেন না, তাহলে আমরাও নামি। আচ্ছা। তো তারা যখন নামার অ্যাটেম্প নিচ্ছিল, হঠাৎ করে মানে কোনো কথা ছাড়াই যিনি নেমেছিলেন প্রথমে, দেখেছে উনি শুধু বললো যে ওরে আল্লাহ বলে এরকম একটা শব্দ করেছে, আর হঠাৎ করে দেখে উনি সাথে সাথে পানির নিচে তলিয়ে গেল। আচ্ছা। এবং পানির নিচে তলিয়ে যাওয়ার সাথে সাথে দেখে ওই বকটাও নাই, আর ওই যে নৌকাটা একটু দোলা শুরু করছে, মানে যে মাটির সাথে থেকে যাওয়া অবস্থাতে একটু আটসাট হয়েছিল। পরে যখন তারা বৈঠা দিয়ে পানি মাপতে গিয়ে দেখেন নিচে কোনো চর নাই। আচ্ছা, অদ্ভুত ব্যাপার। তো একটা তাহলে ওই ইটা কোথায় গেল, ওই মাঝি কোথায় গেল? তখন ওই দুইজন ওনারা একটু ডুব দিয়ে খোঁজার চেষ্টা করেন, কিন্তু কোথাও পায় না মাঝিকে। অনেকক্ষণ খোঁজার চেষ্টা করেন, আশেপাশে খোঁজার চেষ্টা করেন, কোথাও পায় না। তো হঠাৎ মাঝির লাশ ভেসে ওঠে মোটামুটি আধা ঘন্টার মধ্যে। দেখে এই যে হাঁটু থেকে, মানে তার ঠিক যতটুকু অংশ পানির নিচে ছিল শরীরের, এই ততটুকু অংশ আর শরীরের সাথে নাই। আচ্ছা। এই দুই পায়ের ওই অংশ হাঁটুর নিচ থেকে সেটা ভ্যানিশ, মানে কেউ মানে টান দিয়ে ছিঁড়ে ফেলেছে এরকম একটা অবস্থা। আর তার মানে ডেড বডি পাওয়া যায় আধা ঘন্টার মধ্যে। তো এটা দেখে সবাই ভয় পান, কি ব্যাপার, এটা কিভাবে হলো, নিশ্চয়ই মানে এখানে ব্যতিক্রম কোনো জিনিস আছে। তখন ওনারা চিন্তা করেন তাড়াতাড়ি নৌকাটা পার হয়ে যায়, এখান থেকে তাড়াতাড়ি এখান থেকে বিদায় হই, ওই লাশটাও নৌকায় ওঠান। ওঠার পর তাড়াতাড়ি নৌকা, এখন তারা চিন্তা করছে এখন মাঝ নদীতে আসছি, এখান থেকে নাজিরগঞ্জটাই কাছে, ফিরে যাওয়াটা আরো বেশি পথ। চিন্তা করে আমরা নাজিরগঞ্জে চলে, যেহেতু নাজিরগঞ্জটা কাছে, এখান থেকে অনেক দূর, নাজিরগঞ্জের কাছাকাছি চলে আসছি। তো যাওয়ার মনে করেন যে আধা কিলোমিটার পার হওয়ার পর আবার নৌকাটা আটকে যায়। আচ্ছা। একই রকম ভাবে, এবং দেখে ওই সেই বকটা ওখানে দাঁড়িয়ে আছে, বড় আকৃতির বকটা। এইবার ওরা চিন্তা করে যে এইবার তো আর উপায় নাই, এইবার মৃত্যু আমাদের নিশ্চিত। তখন রাসেল ভাই একটা অদ্ভুত ঘটনা ঘটে, মানে ওখানে যারা উপস্থিত ছিল সবাই ওনার একটা অদ্ভুত ব্যাপার শুনছেন, যে তোদেরকে ছেড়ে দিব, এই মহিলার লাশটা এই পানিতে ফেলে দিতে হবে, এই শর্তে ছাড়তে পারি, না হলে কিন্তু মহিলার লাশও নিব, তোদেরকে মেরে ফেলবো, কিন্তু তোদের লাশ আমাদের প্রয়োজন নাই, এই মহিলার লাশটা আমাদের প্রয়োজন। এখন তোরা বাঁচতে চাইলে এই মহিলার লাশটা ফেলে দিবি। এখন আসলে ওনার দুই সন্তান, এটা কি কখনো সম্ভব মায়ের লাশটা ফেলে দেবে? এটা কিন্তু একটা ইম্পসিবল ব্যাপার, এটা কখনো হতে পারে না। এটা হতে পারে না, নিজের মায়ের লাশ পানিতে ফেলে দেবে, কে বা কে বলছে জিন হইতে পারে, ভূত হইতে পারে, তাদের কথা শুনে মায়ের লাশ ফেলে দেবে, এটা হইতেই পারে না। আর ওরা দুইজন খুব নামাজ কালামি লোক ছিলেন, তখন চিন্তা করেন এই সমস্যা থেকে উত্তরণের জন্য কি করা যায়।
তখন এক ভাই বললেন যে নৌকা চালাতে থাকবা, আমি আজান দিব, যতক্ষণ পর্যন্ত নৌকা ঘাটে না পৌঁছাবে নাজিরগাছ পর্যন্ত আমি আজান থামাবো না, আজান শেষ হয়ে যাবে আমি আবার দিব, আমি শেষ হয়ে যাব অন্য ভাই দেওয়া শুরু করবে, এইভাবে চলতেই থাকবে। আর ওনারা যে দুইজন মাঝি জীবিত ছিলেন ওনারা মানে প্রচন্ড জোরে নৌকা বাইতে থাকবেন। তো সত্যি রাসেল ভাই ওনারা আজান দিতে থাকেন আচ্ছা, একের পর এক, এবং দেখে যে ওই বক উড়ে যায় আর নৌকাও মানে চলা শুরু করে। এইভাবে তবে নাজিরগঞ্জ পর্যন্ত ওরকম যায়। যাওয়ার পরে যথাযথভাবে তার মায়ের লাশটা দাফন করা হয়। দাফন করার পরে এই ঘটনাটা কেন ঘটলো সেইটার একটা বিষয় অনুধাবন করার চেষ্টা করা হয়। সেটা হলো রাসেল ভাই, আমরা এই বিষয়গুলো আসলে অতটা বুঝতে পারি না যে মানুষের ওই যে অনেকে মারা যায়, আমরা ওই যে অমাবস্যা, পূর্ণিমা তিথি, একাদশী, এরকম কিন্তু অনেক তিথি থাকে, তিথির হিসাব যদিও আমি অতটা জানি না। তো ওই জিনেরা এই সমস্ত বিষয়ের হিসাব রাখে, যে সাধারণত এই ধরনের মানে ওদের রাশি বা এই তিথির সাথে মিলে যাওয়া, কিন্তু আমি জানতাম না আসলে এরকম। হ্যাঁ মিলে যাওয়া এই ধরনের, এই যে আমরা রাসেল ভাই ওই যে শুনি না যে অনেক সময় দেখা যাচ্ছে যে একটি লাশ নিয়ে যাচ্ছে পিছন থেকে, ওই লাশই বলছে যে আমার লাশটা নিস না, রেখে যা। তখন যারা লাশটা বহন করছে সবাই ওই লাশটা ফেলে চলে যায়, দেখা যায় ওই লাশটা অদৃশ্য হয়ে গেছে বা কেউ নিয়ে গেছে। সাধারণত রাসেল ভাই ঘটনা সবসময় ঘটে না, ওই যে নির্দিষ্ট কোনো সময় রাশির সাথে মিল রেখে যদি কোনো মানুষ মারা যায়, দৈবক্রমে এই ধরনের ঘটনা ঘটে, সাধারণত ওই লাশগুলো জিনেরা ওই জাদুটোনা করার জন্য এই লাশগুলো ব্যবহার করে। আচ্ছা, তো এই সময় এই ধরনের কোনো বিষয়ের ক্ষেত্রে জিনেরা ওই লাশগুলো যে কোনো উপায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তো এই কারণেই ওই ঘটনাটা ঘটেছিল যে ওনার আম্মা যখন মারা গেছিলেন, তো ওই ধরনের কোনো অমাবস্যা, পূর্ণিমা বা ওই তিথিগত কিছু ব্যাপার ছিল, এই জন্য জিনেরা সর্বোচ্চ চেষ্টা করেছিল লাশটা চুরি করার। কিন্তু যখনই ওই যে যখন ঘোড়ার গাড়ি বা ওই যে তখন ওখানে অনেক লোক ছিল, ওই প্রত্যেকটাই সেই, এই জন্য ওরা ওই সুযোগটা পায়নি। যখন মাঝ নদীতে চলে আসে, আশেপাশে কোনো লোক নেই, তখন এই সুযোগটা তারা নিতে গিয়েছিল আর কি। আর যখন ওই যে ওনারা নেমেছে, ওই যে মাঝিটা নেমেছিল, মাঝিটার মৃত্যুটা হয়েছিল জিনদের হাতে। আচ্ছা, তো যার কারণে সে আর কিছু বলে যেতে পারেনি। পরবর্তীতে ওখানে একজন বুজুর্গ ব্যক্তি উনি এইটা বলেছিলেন যে এটা এই কারণে হয়েছে। পরবর্তীতে তার মায়ের লাশটা দাফন করা হলেও রাসেল ভাই পরে যে ঘটনাটা ঘটে আমি শুনেছি যে কে বা কারা এই লাশটাও চুরি করে নিয়ে যায়। কিন্তু এটা যে কোনো মানে এখানে রাসেল ভাই বলে রাখা বলো, জিন কিন্তু কোনো কবর থেকে লাশ চুরি করতে পারে না। আচ্ছা, সাধারণত যে সমস্ত তান্ত্রিক বা কবিরাজরা আছে এরা জিনদেরকে দিয়ে লাশগুলো চুরি করানোর চেষ্টা করে। যদি তারা ব্যর্থ হয় সেক্ষেত্রে তারাই সরাসরি এই মানে এক্সিকিউশন মিশনে নামে। সেক্ষেত্রে আমরা অনেক সময় শুনি যে অনেকের কবর থেকে মাথা কেটে নিয়ে যায়, এই হয় সেই হয়, এই ধরনের ঘটনা রাসেল ভাই তখন কিন্তু ঘটে। আর এই বিষয়টা 1997 সালে রাসেল ভাই ঘটনা, যেটা আমাদের ভূত স্ট্রিমের সদস্যরা এটা কালেক্ট করেছে। ধন্যবাদ রাসেল ভাই। থ্যাংক ইউ সো মাচ। খুবই অদ্ভুত টাইপের একটা ঘটনা, এবং এই ঘটনাটা শুনতে শুনতে অনেক ভালো লাগছিল, খুব অবাক হতে হচ্ছিল। আবার ভাই আপনার কিছু মনে হয় বলার ছিল, এবং আপনার যে কাছে আবার ফিরে আসি। থ্যাংক ইউ আফরান ভাই, চমৎকার। আমার মনে হয় প্রথম ঘটনা চাইতেও দ্বিতীয় ঘটনাটা একটু বেশি মানে আনএক্সপেক্টেড অনেক কিছু ঘটেছে এই ঘটনার মধ্যে। থ্যাংক ইউ ভেরি মাচ। আমরা চলে যাচ্ছি আপনার ভাইয়ের কাছে। ধন্যবাদ রাসেল ভাই। এখনকার যে ঘটনাটা বলবো সেটা আজ থেকে 6 মাস আগের ঘটনা। জি, এই ঘটনাটা ঘটেছিল নিউ ইয়র্কে। জি, আমার বাসায়, আমি ব্রঙ্কসে স্টার্লিং অ্যাভিনিউ ছিলাম। তো এইখানে যে বাসাটা আমি নিয়েছিলাম এটা খুব অল্প পয়সায় পেয়েছি, যাওয়ার পরপরই। মানে সচরাচর নিউ ইয়র্কে যারা থাকে তারা জানে যে অনেক অনেক বেশি, অনেক এক্সপেন্সিভ। যেমন ধরুন 1800-র নিচে কোনো অ্যাপার্টমেন্ট পাওয়া যায়। রাইট। আমি এই অ্যাপার্টমেন্ট ছোটখাটো, আমি 1 বেডের উইথ আ কমন স্পেস একটা অ্যাপার্টমেন্ট পাই, যেটা ভাড়া আমার দিতে হতো হচ্ছে $1400, $400 কম। তো যখন পাই আমি সাথে সাথে নিয়ে নিই, চিন্তাও করিনি যে কোনো সমস্যা। আর নিউ ইয়র্কে সবাই কিন্তু বাসা নেওয়ার আগে খোঁজ খবর নেয় যে কোনো সমস্যা আছে কিনা, এটা খুব কমন একটা ব্যাপার। তো আমি যেহেতু নতুন তেমন একটা চিন্তা ভাবনাও করিনি। তো যখন বাসাটা নিয়ে নেই, এরপরে আমার ওয়াইফ, আমার বাচ্চা সহ আমি ওখানে থাকা শুরু করি। মোটামুটি 1 মাস ঠিকই ছিল, এরপর থেকে আমি টুকটাক কিছু কিছু আলামত পাওয়া শুরু করি। বাট এটা আমার ওয়াইফকেও বুঝতে দিতাম না, বাচ্চাকেও বুঝতে দিতাম না। ওরা সামহাও অনেক সময় কিছু যদি ফিলও করতো, আমি জিনিসটাকে অন্যভাবে কাটিয়ে দিতাম। তো ওরা গত জানুয়ারির 10 তারিখে দেশে চলে আসে। তো এই বছরে দেশে আসার পর আমি মোটামুটি আরো 3 মাস ওখানে একা থাকি।
এর ভিতরে আগের ঘটনাগুলো খুব সিম্পল ছিল, মানে হয়তো বা শব্দ পাচ্ছি, হয়তো মনে হচ্ছে কেউ হেঁটে গেল এই রুম থেকে ওই রুমে, ছায়ার মতো লাগলো, তখন ফিল করতাম যে আমার বাচ্চা আছে, আমার ওয়াইফ আছে, হয়তো সামবডি ইজ ওয়াকিং, কেউ এই রুম থেকে ওই রুমে যেতেই পারে। যখন আমি পুরা বাসাটায় একা, তখন আমি ছাড়া আর কেউ নেই। সচরাচর সকালবেলা কাজে বের হয়ে যেতাম, রাত্রে 11টা 12টা 1টার দিকে বাসায় ফিরতাম, খুব টায়ার্ড থাকতাম, বেশি সময় লাগতো না ঘুমাতে। হঠাৎ করে, মানে শীতের সময় ছিল টোটালি এই সময়টা, বরফ পড়ছে হয়তো বাইরে, বা খুব ঠান্ডা, মাইনাসের দিকে আছে টেম্পারেচার, এই সিচুয়েশনে আপনার হিটার চলছে, হঠাৎ করে খুব ঠান্ডা লাগা শুরু হয়। হিটার চলছে, ওয়ারাস রুম টেম্পারেচার ইজ ভেরি হাই। মোটামুটি একটা টি শার্ট থাকলে অনেক সময় মনে হয় যে ঘামছি, খুলে ফেলি, ঠান্ডা লাগা শুরু হয়। ঘুম ভেঙে গেলে উঠলাম। আমি সবসময় করতাম কি, আমার রুমের ভিতরে লাইট অফ থাকতো, বাসার ভিতরে একটা হলেও একটা লাইট আমি অন করে রাখতাম আমার কমন স্পেসের ভিতরে। ঘুম ভেঙে গেল, দেখছি কমন স্পেসের লাইট অফ। এরকম বেশ কয়েকবার পেয়েছি। আচ্ছা, লাইট অফ, পুরো বাসা অন্ধকার, আর ওখান থেকে ডোর শেডিং বলে কিছু নেই। অনেক সময় এমনও পেয়েছি যে আমার নিউ ইয়র্কে প্রায় বাসাতেই হচ্ছে ইলেকট্রিক চুলা, আমার বাসায় সামহাও গ্যাসের চুলা ছিল। আচ্ছা, সামহাও ছিল। অনেক সময় আমি তো ওরা চলে আসার পর রান্না বান্না তেমন করতাম না, রাত্রে ঘুম থেকে উঠে গিয়েছি হঠাৎ করে, উঠে দেখি যে ওই পানি খেতে গেলাম আমি ওই কমন স্পেসে, ওর সাথে কিচেন লাগানো, দেখছি যে চুলা জ্বলছে। ঠিক আছে। অনেক সময় দেখেছি যে আপনার ওয়াশরুমে, বাথটাবে আমি কখনো পানি জমাই না, ওটা কর্ক ফালানো, পানি জমা, মানে ভেরি আনইউজুয়াল থিং। কিন্তু মানে এটা বিশ্বাস করার মতো না যে আমি একা মানুষ বাসার ভিতর, দ্বিতীয় কোনো মানুষ নেই। এরকম হ্যাঁ, আপনি একা যেহেতু, আমি যেহেতু একা, সাথে যদি অন্যরা থাকতো অন্য কেউ করেছে, আমি ওটা কখনো ফিল করতাম না। এরপরে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস যেটা পেলাম একদিন, আমার জানলা দরজা সব বন্ধ, একদিন রাত্রে ঘুম ভেঙে গেল, কমন স্পেসে দেখি একটা কালো বিড়াল দাঁড়িয়ে আছে, আমার দিকে তাকিয়ে আছে, মোটামুটি মাঝারি সাইজের, মানে জানলা দরজা বন্ধ, সেখান থেকে কোথা থেকে একটা কালো বিড়াল আসে। আমি তো দেখে পুরা মানে আমার ফ্রোজেন, আমার কোনো মানে ফিল করতেছি না যে মানে কি করব। তো হঠাৎ করে আবার চোখ বন্ধ করলাম, খুললাম, নাই। পরে আমি ওখানকার যে কেয়ারটেকার ছিল, ওই বিল্ডিং এর যে ম্যানেজার, ওই প্রত্যেকটা মানে রিয়েল এস্টেট কোম্পানি থেকে প্রত্যেকটা বিল্ডিং একটা করে ম্যানেজার থাকে, তাকে আমি একদিন টেকনিক্যালি জিজ্ঞেস করলাম, আচ্ছা এই বাসাটা আমি যে উঠেছি এর আগে কতদিন খালি ছিল? অনেকদিন। কতদিন? 1.5 বছর। নিউ ইয়র্কের মতো একটা জায়গা, এবং একটা অ্যাপার্টমেন্ট বিল্ডিং নিউ ইয়র্কে কখনো খালি থাকে না। ওটা 1.5 বছর খালি ছিল। আমি বললাম, কেন? এমনি, এটা ভাড়া পাওয়া যায় না, ও বলতে চায় না আমাকে। পরে আমার নেইবার, ওখানে আমার ওই বিল্ডিং এর ভিতরে আরো বাঙালি আছে, তাদের সাথে মেশা শুরু করলাম, জানলাম যে ওই অ্যাপার্টমেন্টটা পার্টিকুলারলি, ওটাকে অনেকে হন্টেড অ্যাপার্টমেন্ট হিসেবে জানে, যেখানে আমি অলরেডি কাটিয়ে এসছি। এবং আমি দেশে ফেরার আগে যখন আমি ফেরত আসতাম, ওই বাসাটা চেঞ্জ করে আমি আবার সানি সাইডে বাসা নিয়েছি, এবং অনেক খোঁজ খবর নিয়ে তারপরে বাসা শিফট করে তারপর চলে এসেছি। আমি কন্টিনিউয়াস 7-8 মাস একটা হন্টেড অ্যাপার্টমেন্টে বাস করে এসেছি এবং দেখেও এসেছি। রাইট। আমার কপালেই কেন জানি পড়ে, আমি এর আগে শেয়ার করেছিলাম যে বসুন্ধরাতে যখন আমি থাকতাম, ওই বাসাতে অনেক ঘটনা ঘটেছে। আমি ভূতে ফেমে টাইম টু টাইম বলেছি, হয়তো বা মনে নেই, কিন্তু বলেছিলাম। আমি গুলশানের বাসায় যখন ছিলাম তখনও ঘটেছে, সেটাও বলেছি। তো আমি যেখানে যাই সেখানে কিছু না কিছু দেখি। এখন আমি মাঝে মাঝে চিন্তা করি যে আসলে কি ওই যে বলে গিয়েছিল আরিফ যে কখনো প্রজেস করবে না কিন্তু দেখা দিবে, আমি দেখবো, ওই জিনিসটাই কি আমার সামনে প্রবলেম হয়নি? আপনি দেখেছেন কিন্তু আপনার তো কোনো প্রবলেম হয় না, সেটাই সমস্যা হয়নি। সেটাই। দেশে আসার পরও কিছু ঘটনা আছে, এটা আর একদিন বলবো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ।
এবং আমরা চাইবো যে আপনি আবারও আমাদের সাথে মাঝে মাঝে যখন সময় পাবেন তখন আসেন, যে কয়দিন আছেন আর কি এখানে সে কয়দিন, এবং নিউ ইয়র্কে যখন থাকবেন তখনও আশা করব যে আপনি আমাদেরকে মাঝে মাঝে একটু অডিও ক্লিপ পাঠাবেন যদি এরকম কোনো ঘটনা ঘটে, অবশ্যই, অ্যান্ড আশা করব সেটা। জি, না অবশ্যই আমি নেক্সট টাইম থেকে আমি যেখানেই থাকি না কেন, যদি এরকম কিছু আসে ঘটনা সামনে, অবশ্যই সেটা রেকর্ড করে জানাবো। একদম, থ্যাংক ইউ সো মাচ। তো আজকের মতো